আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ান ব্যাংকের পরীক্ষা মনে হয় 9 তারিখে, তাই না? ওয়ান ব্যাংকের পরীক্ষা ই- জি ভাইয়া। 9 তারিখে। আর ইউসিবিএল এর পরীক্ষা কবে? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমাদের আসসালাম। 16 তারিখে স্যার। 16 তারিখে। জি স্যার। 9 তারিখ এবং 16 তারিখে, আচ্ছা। ওকে। আচ্ছা। আমাদের সাথে যারা ওয়ান ব্যাংক এবং এবং ইউসিবিএল এর যারা জয়েন করছেন বা আমাদের সাথে আছেন, আমরা একটু আপনাদের জন্য এডিশনালি একটু প্ল্যান করতে হবে, কারণ রেগুলার আমরা যে প্র্যাকটিসে যেভাবে আমরা যাচ্ছি সেই প্র্যাকটিস অনুযায়ী আপনাদের কাভারেজটা ঠিকঠাক করে হবে না। হ্যাঁ, আপনাদের কাভারেজটা ঠিকঠাক করে হবে না। যারা আমাদের সাথে আছেন মোস্ট অ্যাক্টিভলি ইউসিবিএল এর যারা আছেন বা ওয়ান ব্যাংকে যারা আছেন, আপনাদের ইনিশিয়াল লেভেলে দুইটা কাজ একটু কভার করতে হবে। দুইটা কাজ একটু কভার করতে হবে মানে হচ্ছে, আমরা এখন পর্যন্ত আমরা যে মডিউলটা আছি, অর্থাৎ ফরেন ট্রেডের যে মডিউলটা নিয়ে আমরা কাজ করছি, অ্যাপার্ট ফ্রম দিস মডিউল আমরা আরো দুইটা মডিউল কিন্তু আগে শেষ করেছি। আরো দুইটা মডিউল শেষ করেছি মানে, একটা মডিউল শেষ করেছি জেনারেল ব্যাংকিং এর, সেটার সাথে ট্রেড ক্লিয়ারিং সরি, সেটার সাথে মানি লন্ডারিং এবং ক্লিয়ারিং মিলিয়ে আমাদের মনে হয় এই সেশনেরই 10-12টা ক্লাসের একটা সেশন আছে। এবং সেটার উপর বেস করানো আমাদের কিছু এক্সাম আছে। হ্যাঁ, খুব ভাস্ট কিছু একদমই যে পড়তে হবে অন্য অনেক কিছু এরকম কিন্তু মাথায় নেওয়ার দরকার নাই। সো আপনাদের দুই দুই ব্যাংকেরই যারা আছেন, মানে ট্রাস্ট ব্যাংকে যারা আছেন তাদের জন্য হয়তো এটা এখনো এত এসেনশিয়াল না, বাট আপনাদের অন্য ব্যাংকে যারা আছেন মানে ইউসিবিএল এবং ওয়ান ব্যাংকের, আপনাদের ইনিশিয়াল কাজ হচ্ছে আপনারা মোটামুটি, যদি আমি কোর্স প্ল্যান করি, তাহলে আপনাদের যেমন আমাকে একজন মেসেজ দিয়েছেন, সম্ভবত ইউসিবিএল 12টা ক্লাস উনি শেষ করেছেন 3 দিনে, শেষ করে ফেলেছেন। বললেন যে সেদিন বললেন যে ভাইয়া আমার জেনারেল জেনারেল ব্যাংকিং মোটামুটি পড়া শেষ, জেনারেল ব্যাংকিংটা আমি কভার আপ করে ফেলেছি। সো জেনারেল ব্যাংকিং এর ক্লাসটা আপনারা মানে ওনারা শেষ করেছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যারা যারা এই এই ব্যাংক মানে নেক্সট 9 তারিখে পরীক্ষা অথবা 16 তারিখে পরীক্ষা দিবেন, আপনারা আমাদের যে ভাইভা ব্যাচটা আছে সেটাতে অ্যাড হয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ আপনারা দেখবেন ভাইভাতে নেক্সট স্যাটারডেতে আমাদের একটা ক্লাস আছে। যারা এখনো রিটেন পরীক্ষা দেন নাই, প্লিজ আপনারাও ভাইভাতে অ্যাড হলে আপনাদের জন্য এটা ইফেক্টিভ কোর্স হবে। কিভাবে ইফেক্টিভ কোর্স হবে? ভাইভাতে কিন্তু আমরা ভাইভা প্যাটার্ন নিয়ে শুধু কথা বলবো না, এখানে টোটাল কোর্সের মানি লন্ডারিং এর টোটাল অ্যাক্টিভিটিজ এর সিঙ্গেল টাইপের শর্ট টাইপের ব্রিফটা আমরা ওখানে কভার আপ করে ফেলবো, সিঙ্গেল এবং শর্ট টাইপের ব্রিফ। সো কিন্তু ভাইয়া আপনি যে লিখছেন 12টা ক্লাস হবে, 12টা ক্লাস করার তো টাইম তো আমাদের নাই। না না, আপনাদের 12টা ক্লাস টাইম দরকার নাই, আপনাদের 12টা ক্লাস টাইম দরকার নাই। ওই কারণ জন্যই আমি হচ্ছে, আসলে অ্যাড হই নাই, কারণ 12টা ক্লাস কখন না করব। না না, আপনি অ্যাড হবেন এজন্য যে শুধুমাত্র এই 12টা ক্লাসে ধরেন আপনি যতটুকু যাবেন, আপনার পরীক্ষা পর্যন্ত যতটুকু থাকবে, বাট এটা হচ্ছে আপনাকে একটা কন্টিনিউশন সাপোর্ট দিবে। যেমন আপনি সম্ভবত আমাদের যেমন নেক্সট ক্লাসটা, প্রথম ক্লাসটা অ্যাড হচ্ছে, আমরা এএমএলটাকে সামারি করব, তারপরে ল গুলিকে সামারি করব, ক্যাশ পার্টটাকে সামারি করব। সো মানে 24 তারিখ মানে আগামীকালকে, পরশু যে ক্লাসটা সেটা, আচ্ছা, তারপরের আর উইকটার একটা মধ্যে থেকে জিনিস ক্লাস। ভাইয়া, জি। যদি আপনি একটু অ্যাড করতেন, আপনি মানে আমি আপনার ক্লাসগুলো সবই করছি, কিন্তু ওই যে রাইট অফের যে কিছু আছে, হ্যাঁ। ধরেন রাইট অফে যদি হয়ে যায়, যদি মানে আমার ওই যে মানি লন্ডারে মানি কোর্টে যে কেস করে, হুম। তখন যে ধরেন বিবাদী বাদী যেই গেল না, তো যে গেল না তার পক্ষে বিপক্ষে রায় হয়ে যায়। তো এই রায় হওয়ার পরে লোনের কত পার্সেন্ট তাকে পরিশোধ করতে হয় এবং কত দিনের মধ্যে করতে হয়, এই জাতীয় একটা কোশ্চেন গতবার আমাদের পরীক্ষায় আসছিল। ওকে। তো আপনি যদি এইটা একটা একটু সামারি করে দিতেন তাহলে বোধহয় ভালো হতো। আবার ওই যে রাইট অফ লোন কত টাকা হলে করতে হয় না, এখন কিছু সার্কুলার আছে। চেঞ্জ আসছে। জি জি, চেঞ্জ আসছে। আর একটা জিনিস যে আমি যে কালকে দেখলাম সিআরআর, দেখলাম আমি একটু ইউটিউব সার্চ দিয়েছিলাম গুগলে, 6% বলতেছে, কিন্তু আমরা পড়লাম 4%। এটাও একটু কনফার্ম করে দিয়েন। আচ্ছা, আপনি
সিআরআরটা হচ্ছে আপনি দেখেছেন সিক্স সিক্স পার্সেন্ট পার্সেন্ট জি জি সিআরআর। জি 6% দেখছি সিআরআর। আর এসএলআর 13% ঠিকই আছে, আর ইসলামী 5.5% আছে। আর হচ্ছে সিওর এজ লিমিট দেখলাম 25, বুঝলাম না কিছু। সিওর এজ লিমিট 25। 25 দেখেছি, আগে ছিল 20, তাই লেখা আছে, কিন্তু আমরা তো পড়তেছি 15 বছর। হ্যাঁ, সিও সিও মানে এমডি। সিইও, হ্যাঁ, সিইও, চিফ সি এক্সিকিউটিভ অফিসার। 25। জি জি, সিআরআর 6% দেখতেছিলাম, কিন্তু আচ্ছা, এটা এখানে তো কোথায় আমাদের দেখেছেন 6%? আমি গুগলে সার্চ দিয়েছিলাম। আচ্ছা আপু, নেভার এভার ট্রাইং টু ইউজ এনি টাইপস অফ গুগল রিলেটেড আচ্ছা ইস্যুস গুলিতে আপনি মানে অথেন্টিকেটেড ইনফরমেশন পাবেন না। দেখেন, আচ্ছা, এটা হচ্ছে আমি স্ক্রিনটা দেখা বাংলাদেশ যাচ্ছে। ব্যাংকে, জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একদম অথেন্টিকেটেড বাংলাদেশ ব্যাংকের ফরম্যাটই আমার ঢুকা, বাংলাদেশ ব্যাংকের পোর্টালে ঢুকা, এবং বাংলাদেশ ব্যাংকের পোর্টালের নিচে কিন্তু রেটগুলি অটোমেটেড আপডেটেড রেটটা থাকে এখানে, হ্যাঁ, সব আচ্ছা সময় আচ্ছা অটোমেটেড আপডেটেড থাকে। এবং এইখানে কিন্তু লেখা থাকে যে কোনটা কোন ডেটে আপডেটেড হয়েছে, কোনটা কোন ডেটে সাধারণত আপডেটেড হয়। হ্যাঁ, কোনোটা যদি কোনো চেঞ্জেস আসে, তাহলে সেই চেঞ্জেসটা কিন্তু অটোমেটেড সেখানে ইন রিফ্লেকশনে এখানে চলে আসে। আচ্ছা। সো এই রিফ্লেকশনটা কোনোভাবে মানে এর বাইরের ইনফরমেশনটা আমাদের জন্য ডেফিনেটলি অথেন্টিকেটেড না। আচ্ছা, প্রথমত আচ্ছা ঠিক এখন আছে। যদি সিআরআর মানে সিআরআর যদি এখন মনে করেন যে এটা 6% হয়েছে, প্রথমত আহ, এটা মানে অথেন্টিকেটেড নিউজ না, কারণ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সিআরআর ঠিক নিয়ে আছে। আমি কাজ করি। হ্যাঁ, অথেন্টিকেটেড নিউজ না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা আমরা সেখানে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বা বাংলাদেশ ব্যাংকের রিলেটেড ইনফরমেশন গুলিকে আমি সেখানে অ্যাড করব, বা এটা অ্যাডেড থাকবে, বা আপডেটেড হওয়ার জন্যই আপনাদের ভাইভা রিলেটেড যে ক্লাসটার কথা বলছি সেটাতে ইনক্লুড হওয়াটা আপনাদের জরুরি। ঠিক আছে ভাই, শুধুমাত্র, আপনি আমাকে অ্যাড করে দিন, হ্যাঁ আমি শুধুমাত্র পেমেন্ট দিয়ে দেবো। এটার না যে ভাই আমরা তো পরীক্ষার আগ পর্যন্ত একটা দুইটা ক্লাস পাবো না, আপনার এই 12টা ক্লাস ইট উইল বি অ্যাসেট ফর ইউ, যেটা আপনি সামারি করে মনে রাখতে পারবেন, আপনার জন্য সামারি করে মনে রাখতে পারেন। যারা ট্রাস্ট ব্যাংকে আছে অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হবে, তাদের জন্য এটা ইফেক্টিভ কোর্স, বিকজ এই কোর্সটা আপনার এমসিকিউর অনেকগুলি পার্টকে কভার করবে, অনেকগুলি এমসিকিউর পার্টকে কভার করবে। সো আপনাদের কাজ হচ্ছে, সবাই আমাকে এবার এনশিওর করবেন, সবাই এনশিওর করবেন। আচ্ছা, আমরা উম, এই উইকে, এটা হচ্ছে মানে রেগুলার বেসিসে যারা আছেন রেগুলার, শুধুমাত্র আমরা এখন একটু মানে অন্য অন্য ব্যাংকে যারা আছেন তারা একটু একটু জিনিসটাকে কনসিডারেবল মুডে নেবেন। শুধুমাত্র ওয়ান ব্যাংক এবং এবং ইউসিবিএল, আপনাদের জন্য তিনটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জমেন্ট আছে, তিনটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জমেন্ট আছে। সেটা হচ্ছে প্রথমত প্রথম ক্লাসটা হচ্ছে জেনারেল ব্যাংকিং এ আমরা চারটা পার্ট মিলে একটা ক্লাস নিব, চারটা পার্ট মিলে একটা ক্লাস নিব। এই ক্লাসটা কিন্তু অন্যদের করার দরকার নাই, কারণ আহ, শুধুমাত্র ওয়ান ব্যাংক এবং ইউসিবিএলই এখন তাড়াহুড়া করে প্রিপারেশন নেবে। সো অন্য অন্য যারা আছেন আপনারা এই তাড়াহুড়া প্রিপারেশনে ঢোকার দরকার নেই, আপনারা আমরা যেভাবে ক্লাস করছি সেভাবে অ্যাজ ইউজুয়াল ক্লাস করবেন। এখন যেভাবে ক্লাস করছি আমরা এইভাবে ক্লাস, যেভাবে ফরেন ট্রেড পড়ছি আমরা এইভাবেই পড়ে যাব, গ্র্যাজুয়ালি নর্মাল ওয়েতে পড়ে যাব। আর ইউসিবিএল এ যারা আছেন তারা, ইউসিবিএল এবং ওয়ান ব্যাংকে যারা আছেন তাদের জন্য আমাদের তিনটে স্পেশাল ক্লাস। সেটা হচ্ছে একটা জেনারেল ব্যাংকিং, এএমএল এবং ক্লিয়ারিং, ক্লিয়ারিং ক্যাশ, এই চারটা মিলিয়ে একটা ক্লাস। চারটা ক্লাস রাখবো, আমি আশা করছি চারটা ক্লাস রাখবো এই চারটা মিলিয়ে। সেকেন্ড হচ্ছে টোটাল মানে ইয়ে নিয়ে একটা, ক্রেডিট নিয়ে একটা। তারপরে হচ্ছে ফরেন ট্রেড নিয়ে তো আমাদের সাথে কন্টিনিউ আমরা ওইটুকু পর্যন্ত মোটামুটি কাছাকাছি শেষ করতে পারবো, কারণ এখন আমরা সেকেন্ড ক্লাসও চলে যাচ্ছি। 2 দিন ক্লাস থাকলে এই নেক্সট উইকের মধ্যে মোটামুটি আমাদের ট্রেডটা গোছায় ফেলতে পারবো। ট্রেড এবং একটা আইটির ক্লাস থাকবে এডিশনালি, এই চারটা স্পেশাল ক্লাস ওয়ান ব্যাংক এবং ইউসিবিএল এ যারা আছেন তাদের জন্য। ডেফিনেটলি ফ্রাইডে স্যাটারডে উইল নট অ্যারেঞ্জ, আপনাদের অফিস ডেতে আমরা এটা কভার করব, বাট এটার আগে কন্ডিশন আছে। সেটা হচ্ছে, কন্ডিশন হচ্ছে আপনারা যে জেনারেল ব্যাংকিং মানে আমি সঙ্গত কারণে আপনাদের নাম নিচ্ছি না, কারণ অনেকেই আছেন আমাদের এখানে জয়েন করে, আমি কারোর নাম কিন্তু ব্যাংক ওয়াইজ নেই না, শুধুমাত্র মানে ব্যাংকের নামটাই বলছি, কোনো স্পেসিফিক পার্টিসিপেন্টের নাম বলছি না। সো ওয়ান ব্যাংক এবং
ইউসিবিএল এ যারা আছেন তাদের প্রথম কাজ উইদিন দিস উইক হলে সবচেয়ে ভালো হয়। আপনারা জেনারেল ব্যাংকিং এর সবগুলি রেকর্ডিং 11-12 রেকর্ডিং পর্যন্ত আছে। জেনারেল ব্যাংকিং, ক্যাশ, মানি লন্ডারিং, ক্লিয়ারিং পর্যন্ত রেকর্ডিং গুলি শেষ করার পরে আপনারা দুইটা পরীক্ষা দিবেন আমাদের সাথে। একটা পরীক্ষা অলরেডি আমি কোয়েশ্চেন শেয়ার করেছি, অনেকেই পরীক্ষা দিয়েছেন, আমি কোয়েশ্চেন্স পেয়েছি অনেকের। একজন আছে আমার খুবই সিরিয়াস, খুবই 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 ভালো প্রিপারেশন, মানে আই আই বিলিভ, এবং খুব প্রোঅ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ, এবং ওনার এক্সামও ভালো হয়েছে, এক্সামও ভালো হয়েছে। সো দুইটা কোয়েশ্চেন আগে এক্সাম দিতে হবে আপনাদের, দুইটা কোয়েশ্চেন আগে এক্সাম দিতে হবে আপনাদের, এবং আপনারা ওই দুইটা এক্সাম দেওয়ার পরে আমি রিভিউ ক্লাসটা নেব। তাহলে আপনাদের জন্য এটা ইফেক্টিভ হবে, রিভিউ ক্লাসটা নিব। ইন দ্য মিন টাইম আমি একটা এমসিকিউ পার্ট, জেনারেল ব্যাংকিং এর যে এমসিকিউ পার্টটা আছে সেটা সেগ্রিগেট করে আপনাদেরকে শেয়ার করে দেবো। জেনারেল ব্যাংকিং এর এমসিকিউ পার্টটা সবাই নিতে পারেন, ইস্যু না এটা, কারণ জেনারেল ব্যাংকিং এ অন্যান্যরা আমরা যেহেতু এটা কমপ্লিট করেছি আপনারা নিতে পারেন। এমসিকিউ এর একটা পার্ট আপনাদের কভার করতে হবে, দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করতে হবে। তাহলে আমরা ইউসিবিএল এবং ওয়ান ব্যাংকের জন্য 4টা স্পেশাল ক্লাস নিচ্ছি। ডেফিনেটলি অল ক্লাস উইল কমপ্লিট বিফোর 9, 9 শনিবার তো, শনিবারের 8 আছে, 7 তারিখের আগে আমরা কমপ্লিট করে ফেলবো এই 4টা ক্লাস। প্রথম ক্লাস অল জেনারেল ব্যাংকিং। কন্ডিশন হচ্ছে যারা এই মানে আমাদের সাথে আছেন তারা দুইটা পরীক্ষা কমপ্লিট করতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা ওই ক্লাসটা কমপ্লিট মানে নিব। এখন কবে কমপ্লিট করতে পারেন টাইমটা আপনারা জানাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেম একই রকম ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয় একটা রিভিউ ক্লাস আমরা আগে নিব, ইনভেস্টমেন্টের রিভিউ ক্লাসটা আগে নিব, তারপরে আপনারা পরীক্ষা দিবেন। সো ইনভেস্টমেন্টের রিভিউ ক্লাসটা আমি আগে নিয়ে নিব। আর ফরেন ট্রেডের আপাতত রিভিউ ক্লাস নিব না, কারণ আমি এক্সপেক্ট করছি ফরেন ট্রেড আপনাদের 7 তারিখের আগে আমরা মোটামুটি শেষের দিকে চলে যাব, সো আপনাদের প্রবলেম খুব বেশি হবে না ইন দ্য মিন টাইম। আর আইটি এবং ওপেন নলেজ যেটা, আইটি এবং ওপেন নলেজ যেটা ইংরেজি বা অন্যান্য পার্টগুলি মিলিয়ে একটা ক্লাস থাকবে। এই 4টা ক্লাস আমরা 7 তারিখের আগে শেষ করব, বাট জেনারেল ব্যাংকিং ক্লিয়ারিং এর এই পার্টটা আপনাদের আগে কমপ্লিট করে ফেলতে পারবো। যদি সবচেয়ে বেস্ট হয় 2-3 দিনের মধ্যে যদি শেষ করতে পারেন, তাহলে মঙ্গল বা বুধবারের দিকে আমরা জেনারেল ব্যাংকিং রিলেটেড ক্লাসটা এই উইকে শেষ করে ফেলতে পারবো। এটা ইটস ডিপেন্ডস অন ইউসিবিএল এবং ওয়ান ব্যাংকে যারা পার্টিসিপেন্ট আছে তাদের স্পন্টেনিয়াসনেসের উপর ডিপেন্ড করবে যে আমরা এই স্পেশাল ক্লাসটা কবে নিব। পার্সোনালি গ্রুপে আপনাদের মেসেজ দেওয়ার দরকার নাই, যে আমি মানে যদি আপনারা মনে করেন যে আমি আই হ্যাভ নো ইস্যুস, যে আমি ওয়ান ব্যাংক থেকে এই কোর্সে ইনভলভ আছি, এটা ডিক্লারেশনে যদি আপনার কোনো প্রবলেম না থাকে জেনারেল ব্যাংকিং আপনি লিখতে পারেন, অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিলেও কোনো সমস্যা নেই, আই উইল টেক কেয়ার ইট। জাকির ভাই, এখানে স্পেশাল রিপোর্টটা কোনটা? স্পেশাল রিপোর্ট, বুঝিনি আপু, স্পেশাল, স্পেশাল রিপোর্ট, ও স্পেশাল স্পেশাল রিপোর্ট, রিপোর্ট। ও আচ্ছা, জি স্পেশাল জি, রিপোর্ট হচ্ছে রিভার্স রিপোর্ট, আচ্ছা স্পেশাল আচ্ছা। রিপোর্টটা হচ্ছে রিভার্স রিপোর্ট। এটা কোনটা ভাই? ওই যে রিভার্স রিপোর্ট পেয়েছি। আমার মনে হয় সবাই মানে আমরা যারা খুবই কনসার্ন মানে আপকামিং এক্সামের জন্য কনসার্ন, আমার মনে হয় ডিরেকশন ইজ কমপ্লিট, ডিরেকশন ইজ কভার। আর আপনারা যদি মনে করেন যে ভাই আমাদের একটু কোশ্চেনটা দিয়ে দেন, তাহলে দুইটা কোশ্চেনই আমি দিয়ে দিচ্ছি আপনাদের পার্সোনালি। আপনারা পরীক্ষা কমপ্লিট করে আমাকে জানালে আমি রিভিউ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব, মানে জেনারেল ব্যাংকিং পার্টটা মিলে রিভিউ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব। ঠিক আছে ভাইয়া। আর আপনি হচ্ছে তাহলে আমাদের ওই যে, যদি মানে আমি হচ্ছে কি আমার মোবাইলে আমি আপনার ওগুলো পাচ্ছি না, ওই আপনার যদি ভিডিওগুলা হ্যাঁ, একটু যদি দিয়ে দিতেন আর একবার, আমি এর জন্য আচ্ছা, মেসেজও দিয়েছিলাম যে টোটাল জেনারেল ক্লাসটা যদি একসাথে দিয়ে দিতেন আমাকে। সবগুলি ক্লাস একসাথে দিয়ে দিতাম যদি এরকম। জি 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 জি। আচ্ছা, গ্রুপে দিব না, গ্রুপে এখন আর পার্সোনালি দেওয়া যাবে না, কারণ গ্রুপ তো আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে এখানে দিয়ে যাদের দিলেও হবে। দরকার আছে আপনারা পার্সোনালি রিকোয়েস্টেড, আমি মানে জানি সবাইকে, কিন্তু চিনি সবাইকে, সো আপনারা জি জি। পার্সোনালি আমাকে নক দিলে আমি হচ্ছে সেখানে দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আ- ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা আমাদের রেগুলার ক্লাসে জয়েন করি। রেগুলার ক্লাসে জয়েন করা মানে হচ্ছে রেগুলার ট্রেড ফাইন্যান্সে আমরা ঠিক যেই জায়গাটা ছিলাম অতটুকু তো আপনাদের মোটামুটি জানা হয়েছে। শীটটা পান নাই, শীটটা পাই নাই, শীটটা পেলে হয়তো আপনাদের পড়াটা আর একটু ভালো হইতো, আমার মানে যতটুকু আমার মনে হয় শীটটা আপনাদেরকে দেই নাই, যে ভাইয়া জাকির ভাই একটু শীটটা কথা হলে আমাদের বলতাম। জন্য আরেকটু ইজিয়ার হতো, তাই না? শীট ছাড়া শুধুমাত্র রেকর্ডিংটা আপনারা একটু শুনেছেন। জাকির ভাই শুনতে পাচ্ছেন?
যে একটু আসসালামু জোরে আলাইকুম ভাইয়া। স্যার। জি। আমার একটা রিকোয়েস্ট ছিল, সবগুলা আপনার প্ল্যানিংটা ঠিক আছে, আর যদি ওই যে ডিফারেন্ট টাইপস অফ ল, সাউন্ডটা শোনা যাচ্ছে না, আমি জানি না অন্যরা শুনতে পাচ্ছেন। ডিফারেন্ট টাইপস অফ ল যেটা আছে, শোনা হ্যাঁ। যাচ্ছে কথা? ডিফারেন্ট টাইপস অফ ল এবং ওই যে ফরেন এক্সচেঞ্জের যে ইম্পোর্ট এক্সপোর্টের সার্কুলার নিয়ে, এটা নিয়ে যদি একটু মানে ক্লাসের অ্যারেঞ্জ করা যেত ভাই, একটু উপকার হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তার মানে চারটা জিনিস মোটামুটি আমাদেরকে, যে ডিফারেন্ট টাইপস অফ লর মধ্যে ম্যাডাম যেটা বলেছেন, মানে মানি লন্ডারিং কোডটা অ্যাডেড হয়েছে। সো মানি লন্ডারিং মানি লন্ডারিং কোডটা, ডিফারেন্ট টাইপস অফ ল, আর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের রিসেন্ট সার্কুলার। ওকে। আর কারো কোনো অবজারভেশন আছে? জি ভাইয়া, রাইট অফের। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এই দুটো ব্যাংকের আর কারো কোনো অবজারভেশন? স্যার আমাদের ওই যে আইসিআরআর নিয়ে একটু কনফিউশন হচ্ছিল আর কি, ওই যে আমরা কোনটা ফলো করব আইসিআরআর এর জন্য, ওই যে মার্কিং এর যে বিষয়টা স্যার। আলোচনা করব, হ্যালো। ক্রেডিটে যাবে আমাদের আলোচনা। আপনাদের আপাতত কাজ দিয়েছি আমি। কাজ দিয়েছি হচ্ছে দুইটা। একটা মানে জেনারেল ব্যাংকিং পার্টটা আপনারা রিভিউ করবেন সবাই। 12টা ক্লাস এনশিওর করবেন যে আমার 12টা ক্লাস কমপ্লিট হয়েছে রেকর্ডিং শোনা। তাহলে স্যার কোশ্চেন গুলা কাইন্ডলি শেয়ার করে দিয়েন স্যার, ওই যে জেনারেল ব্যাংকিং এর। তাহলে আমরা স্যার পরীক্ষাটা দিয়ে দিতে পারবো, তারপর রিভিউ ক্লাসটা অংশ নিতে পারবো। এম, স্যার এমসিকিউর উপরে কি আমরা কোনো শীট পাবো? জি, 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 পাবেন, পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এমসিকিউ এর উপরে শীট পাবেন। ওকে। তাহলে আমি নোট ডাউন করলাম আপনাদের যে অবজারভেশন গুলি আছে সেগুলি নিয়ে। রাইট আপ মানি লোন কোড অ্যাক্ট, ডিফারেন্ট টাইপস অফ ল, এবং ফরেন ট্রেড রিলেটেড যে আপকামিং মানে দুইটাই সার্কুলার, 31 এবং 33, এটা নিয়ে আমরা ডিসকাশন করার অ্যারেঞ্জমেন্ট করব। ঠিক আছে। তবে নর্মালি নর্মালি আপনাদের যদি যে ক্লাসটা আমার কাছে মনে হচ্ছে যে অন্য অন্যরা শেয়ার করলেও ভালো হয়, আমি গ্রুপে শেয়ার করব যে এটা স্পেশাল একটা ক্লাস অ্যারেঞ্জমেন্ট করছি। সেটা এই টপিকস উপর অন্যরা জয়েন করতে চাইলেও জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে বিকজ ওই ক্লাসগুলি হয়তো শুধুমাত্র তাদের জন্য কনসেন্ট্রেটেড, কিন্তু অন্যরা শুনলেও সমস্যা হবে না। শুধু আমি ক্লাস অ্যারেঞ্জমেন্টটা নর্মাল অ্যাক্টিভিটিতেই রাখবো। আপনারা জয়েন করলে আপনাদের জন্য এটা খুব বেশি মানে ইরিলিভেন্ট হবে না, রিলিভেন্টই থাকবে। সো ফার আই নো যে গত ক্লাসে আমরা উম, মানে লেটার অফ ক্রেডিটের প্রসেসটা নিয়ে আলোচনা করেছিলাম। সেইখানে আমরা বলেছিলাম যে একটা লেটার অফ ক্রেডিটের টোটাল প্রসেসের মধ্যে 9টা 10টা ব্যাংকের ইনভলভমেন্ট, পার্টির ইনভলভমেন্ট থাকে। আমি সেই পার্টিগুলির নাম বলেছিলাম: অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি, তারপরে সেলস কন্ট্রাক্ট, তারপরে ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, ক্লেমিং ব্যাংক, রিইম্বার্সমেন্ট ব্যাংক। অনেকগুলি ওয়ার্ড বলেছি একসাথে। মানে একটা লেটার অফ ক্রেডিটে এতগুলি পার্টির ইনভলভমেন্ট থাকে। 1 নম্বরে বলেছি অ্যাপ্লিক্যান্ট, 2 নম্বরে বলেছি আহ 1 নম্বরে বলেছি অ্যাপ্লিক্যান্ট, 2 নম্বরে বলেছি বেনিফিশিয়ারি, 3 নম্বরে বলেছি ইস্যুইং ব্যাংক, 4 নম্বরে বলেছি অ্যাডভাইজিং ব্যাংক, 5 নম্বরে বলেছি সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, 6 নম্বরে বলেছি নমিনেটেড ব্যাংক, 7 নম্বরে বলেছি নেগোশিয়েটিং ব্যাংক, 8 নম্বরে বলেছি কনফার্মিং ব্যাংক, 9 নম্বরে বলেছি ক্লেমিং ব্যাংক, 10 নম্বরে বলেছি রিইম্বার্সমেন্ট ব্যাংক। এই 10টা পার্টি লেটার অফ ক্রেডিটে ইনভলভ থাকে।
গত ক্লাসে আমরা এই 10টা পার্টির অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই 10টা পার্টি জানাটা আমার জন্য খুব দরকার। এই 10টা পার্টি কে, কিভাবে কাজ করে, কার রোল কি, সেটা নিয়ে আমরা গতকালকে ডিটেইল আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই 10টা পার্টি নিয়ে আজকে আমাদের কোয়েশ্চেন সেশন হবে, মানে আমরা ডিসকাস করব যে কেউ এই 10টা পার্টির অ্যাক্টিভিটিস ব্যাখ্যা করতে পারেন কিনা, মানে তার নিজের পার্সপেক্টিভ, নিজের জায়গা থেকে বলতে পারেন কিনা এটাকে এটাকে এটাকে। তো 10টা পার্টি নিয়ে আমাদের একটা মানে ছোট্ট 5 মিনিট আমরা একটু ডিসকাস করি নিজেরা নিজেরা। সো আপনাদের মানে আপনাদের মধ্যকার কনফিডেন্সটা বাড়বে। প্রথম কন্ডিশন হচ্ছে আমি এখন কোয়েশ্চেন করব, অ্যান্সার করবেন যিনি একবার অ্যান্সার করবেন তিনি দ্বিতীয়বার অ্যান্সার করতে পারবেন না। মানে একটা এন্টিটিতে আপনি বলতে পারবেন বাট অন্যগুলিতে আর আপনি বলতে পারবেন না। যিনি বলবেন একবার বলে পরে আর উনি বলবেন না, অন্যদেরকে প্লেস করবেন, অন্যরা বলবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে 10টা পার্টি নিয়ে তো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি, আপনারা ছিলেন তো সবাই নাকি? এমন কেউ আছে যিনি গত ক্লাসে ছিলেন না? জি ভাইয়া, আমি ছিলাম না। রেহানা ম্যাডাম ছিলেন না। রেকর্ডিংটা শুনেছেন? না ভাইয়া, সময় পাইনি। আচ্ছা, রেকর্ডিংটা শুনলে হয়তো আপনার মানে প্রবলেমটা সলভ হয়ে যেত। সো রেকর্ডিংটা হ্যাঁ, গ্রুপে শুনবো দেওয়া ভাইয়া। ছিল। হ্যাঁ, রেকর্ডিংটা আপনি সামনে একটু পরীক্ষা শুনে দিয়ে নেবেন। শুনবো। আচ্ছা, আপনাদের একটু চাপ যাচ্ছে, আমি আই এম সো সরি যে আপনার ডিপ্লোমা পরীক্ষার সাথে ম্যাচ করে পড়তে হচ্ছে। জি জি। আচ্ছা, প্রথমে আমি বলতে চাচ্ছি 10টা পার্টির মধ্যে আমি একবার কি রিভিউ করার দরকার আছে, না কনফিডেন্ট আপনারা পারবেন? অনেকে আছেন পারবেন। রিভিউ করার দরকার আছে আমার এন্ড থেকে? না। ওকে, 10টা পার্টির মধ্যে প্রথম কথা, অ্যাপ্লিকেন্ট কে বলেন তো, যে কোনো একজন। বায়ার, ইম্পোর্টার। ইম্পোর্টার, বায়ার, ইম্পোর্টার, মানে আসলে কি, যিনি লেটার অফ ক্রেডিটে প্রোডাক্টটা বাই করতে চান তাকে বলা হয় অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, ওকে, ফাইনাল, শেষ। 2 নাম্বার আসেন, হোয়াট ইজ বেনিফিশিয়ারি? এক্সপোর্টার। 2 নাম্বার হচ্ছে এক্সপোর্টার বেনিফিশিয়ারি সেলার। সেলার, অর্থাৎ যিনি এক্সপোর্ট করেন তার লেটার অফ ক্রেডিটে তাকে আমরা বলি হচ্ছে বেনিফিশিয়ারি। বাট তার আরো নাম থাকতে পারে, তার নাম থাকতে পারে এক্সপোর্টার, তার নাম থাকতে পারে সেলার, তার নাম হইতে পারে শিপার, তার নাম হইতে পারে কনসাইনার। এই প্রত্যেকটা নামই কিন্তু বেনিফিশিয়ারি নাম। লেটার অফ ক্রেডিটে স্পেশালি তাকে বলা হয় বেনিফিশিয়ারি। অন্য বিভিন্ন কন্ট্রাক্টের সময় তার নাম এক্সপোর্টার হতে পারে, তার নাম সেলার হতে পারে। শিপার এবং কনসাইনার কথাটা অন্য অ্যাঙ্গেলে ব্যবহার করা হয়। শিপার এবং কনসাইনার ব্যবহার করা হয় সে যখন জাহাজে গুডসটা তুলে দিবে, কারণ সে গুডস তৈরি করেছে। ইম্পোর্টারকে সে যখন জাহাজে গুডসটা তুলে দিবে, এই জাহাজে গুডসটা তুলে দেওয়ার সময় তার নাম হয়ে যায় কনসাইনার, শিপার। এই জন্য এই দুইটা ওয়ার্ডকেও এখানে দিয়েছে, বাট আমি আপাতত মনে রাখবো বেনিফিশিয়ারি। আমি মানে এপ্রিসিয়েট করব সবাই অ্যান্সার করবেন, কম বেশি ভুল টুল হইলে সমস্যা নাই। মানে ইট ইজ খুব ক্রুশিয়াল, এটা এটা খুব দরকারি যে আপনার এখানে একটু জানা, আপনার একটু বোঝা, মনে করানো খুব দরকার। তাহলে ইম্পোর্টার এবং এক্সপোর্টার এই দুইটা পার্টি আমি মোটামুটি বুঝতে পেরেছি। কারো কোনো সমস্যা আছে? এনি ওয়ান? আমি কিন্তু এবার নাম ধরে জিজ্ঞেস করবো। যদি কেউ কোনো চুপচাপ থাকেন তার মানে কারো কোনো সমস্যা নেই, তাহলে তো আমার নাম ধরে জিজ্ঞেস করতে কোনো সমস্যা নেই, আছে? নাই? ইট ইজ ক্রুশিয়াল, ক্রুশিয়াল, ক্রুশিয়াল। লেটার অফ ক্রেডিট বোঝার জন্য এই 10টা পার্টি জানাটা খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। এগুলো যদি না জানেন, আমি তো এরপরে বেস করবো এই পড়ার উপর বেস করে পরের ক্লাসগুলি নিব, আপনার দেখবেন ভালো লাগবে না, ধুর ভাইয়া কি বলতেছে বুঝতে পারছি না। সো খুবই ক্রুশিয়াল, মানে জানা বা বোঝা। ইম্পোর্টার হচ্ছে যিনি ইম্পোর্ট করেন, গুডস ইম্পোর্ট করেন, তাদেরকে আমরা ইম্পোর্টার বলি। আর যে দেশ থেকে আমরা ইম্পোর্ট করি, অর্থাৎ যিনি গুডসটা পাঠান, তাকে বলা হয় এক্সপোর্টার। ধরেন আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশের লোক, আমি যদি চায়না থেকে গুডস ইম্পোর্ট করি, তাহলে আমি হচ্ছে ইম্পোর্টার, চায়নার যিনি এক্সপোর্ট করবেন তিনি হচ্ছেন এক্সপোর্টার। সো ইম্পোর্টার এবং এক্সপোর্টারটা আমরা বুঝতে পেরেছি। ইস্যুইং ব্যাংক, হু ইজ ইস্যুইং ব্যাংক? প্রশ্ন, ইস্যুইং ব্যাংক কে? স্যার, ইম্পোর্টারের ব্যাংক, যেখানে এসি ইম্পোর্টারের হবে। ব্যাংক, ইম্পোর্টারের ব্যাংক মানে ইম্পোর্টার, নর্মালি ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়, তাই না? দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়, কোন গুডস আনবে, কত টাকা দিয়ে আনবে, কয় তারিখে পাঠাবে, এটার প্রাইস কি হবে, এটা যে কন্ট্রাক্টটা সাইন হয়, সেই কন্ট্রাক্টটা নাম কি?
ইসি না হবে স্যার নাকি প্রোফাইল প্রোফাইল সেলস প্রোফাইল সেলস ইনভয়েস কন্ট্রাক্ট বা প্রোফর্মা প্রো ইনভয়েস। ফর্মা ইনভয়েস, প্রোফার্মা ইনভয়েস। ভেরি গুড। প্রো ফর্মা ইনভয়েস, ভেরি গুড, ভেরি গুড। প্রো ফর্মা ইনভয়েস ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে যে পেপারটা সাইন হয়, যে কন্ট্রাক্টের উপর বেস করে লেটার অফ ক্রেডিট বা পরের স্টেপসটা যায়, সেটাকে বলা হয় প্রো ফর্মা ইনভয়েস। এটার আরেকটা নাম আছে, সেটা কি কেউ সেলস বলতে পারবেন? কন্ট্রাক্ট। সেলস সেলস কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। ওকে, ভেরি গুড, সেলস কন্ট্রাক্ট। আচ্ছা, সেলস কন্ট্রাক্ট বললাম, প্রোফর্মা ইনভয়েস বললাম, দুইটা জিনিস আমি জানলাম যে ইম্পোর্টার এবং এক্সপোর্টার যে কন্ট্রাক্টটা সাইন করে সেটাকে আমরা সেলস কন্ট্রাক্ট বলি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোফর্মা ইনভয়েস এন্ড সেলস কন্ট্রাক্ট? ভাই কোনো বলবো, পার্থক্য আছে না দুইটা একই? দুটাতে ভাইয়া পার্থক্য প্রোফার্মা আছে। ইনভয়েসে গুডস এর ডেসক্রিপশন শুধু থাকে, আর প্রোফার্মা ইনভয়েসে লিগ্যাল অপশন গুলোও থাকে। লিগ্যাল লিগ্যাল লিগ্যালের কনসিকুয়েন্স থাকে। কন্ডিশন গুলোও থাকে ভাইয়া। ওকে, ওকে। একটাতে লিগ্যাল কনসিকুয়েন্সেস, লিগ্যাল ইস্যুস গুলি কভার করে সেলস কন্ট্রাক্টে, আর প্রোফর্মা ইনভয়েসে লিগ্যাল ইস্যুস গুলি কভার করে না। এখানে শুধুমাত্র গুডস ডেসক্রিপশন গুলি কভার করে, গুডস ডেসক্রিপশন গুলি কভার করে। ওকে, ভেরি গুড। তাহলে চারটা ওয়ার্ড জানলাম। আমি কিন্তু নোটিস করছি কে কে চুপচাপ আছে, আমি কিন্তু নোটিস করতেছি কে কে চুপচাপ আছে, তাদেরকে কিন্তু প্রশ্ন ধরবে পরে। সো একটু রেস করবেন, কারণ আমরা নিজেরা ক্লাস করছি। এটা এটা খুব জরুরি যে এই জায়গাটা বুঝলে আপনার পরের অংশটুকু ভালো লাগবে। বিশেষ করে আমি হাইলাইট করতে চাচ্ছি যারা নন ট্রেডে, প্লিজ আপনারা একটু 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 অ্যাক্টিভ থাকবেন। যারা নন ট্রেড, ট্রেডে যারা আছেন তাদের জন্য এগুলি খুব সোজা জিনিস, যারা নন ট্রেডে আছেন তাদের এই জায়গাগুলিতে একটু ভালো জানা দরকার। এনিওয়েজ, আমরা ক্যারি ফরওয়ার্ড করছি, কারণ বি কেয়ারফুল। এই 10টা ডেফিনেশন থেকে একটা দুইটা ডেফিনেশন আপনাদের পরীক্ষায় আসবে 100%। হোয়াট ইজ ইস্যুইং ব্যাংক, হোয়াট ইজ অ্যাডভাইজিং ব্যাংক, হোয়াট ইজ কনফার্মিং ব্যাংক, কনফার্মিং ব্যাংকের রোল কি, এই কি ওই কি। কারণ লেটার অফ ক্রেডিট তো টোটাল প্যাচটাই হয় 10টা পার্টির মধ্যে। সো 10টা পার্টির রোল যখন আপনি বলতে পারবেন, বুঝতে পারবেন, তখন এই 10টা পার্টি নিয়ে 4-5 লাইন 10 লাইন লিখতে আপনি নিজেই পারবেন। এই জন্যই আসলে এত এগরা বেগরা করে, এতগুলি কথা বলে, এত ভাবে জিনিসগুলিকে আপনাদের সামনে তুলে ধরা। এখন পর্যন্ত চারটা জিনিসে আমি মোটামুটি কনফার্ম হলাম। চারটা জিনিসে মোটামুটি কনফার্ম হলাম। একটা হচ্ছে ইম্পোর্টার, একটা হচ্ছে এক্সপোর্টার, একটা হচ্ছে সেলস কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে প্রো ফর্মা ইনভয়েস। চারটা জিনিস নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই? কনফিউশন থাকলে প্রশ্ন করেন যে ভাইয়া এটা বুঝি নাই। ওকে, নো কনফিউশন, থ্যাংক ইউ। এবার চলে আসলাম ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক মানে কি? ইস্যুইং ব্যাংককে, হ্যাঁ ভাইয়া আমি বলি। জি জি, শিওর শিওর। জি, এটা হচ্ছে ইম্পোর্টারের রিকোয়েস্টে যে ব্যাংক এলসিটা ইস্যু করে ভেরি গুড, এক্সপোর্টারের কমপ্লিট, ফেভারে। কমপ্লিট কোয়েশ্চেন্স, কমপ্লিট অ্যান্সার। অ্যাপ্লিকেন্টের রিকোয়েস্টে যে ব্যাংকটা লেটার অফ ক্রেডিটে ইস্যু করে তাকে বলা হয় ইস্যুইং ব্যাংক। ওকে, ভেরি ভেরি গুড। তারপরের স্টেপে চলে যায় অ্যাডভাইজিং ব্যাংক বলতে কি বোঝায়? অ্যাডভাইজিং ব্যাংক কে? অ্যাডভাইজিং ব্যাংক বলতে কি বোঝায়, মানে ফর্মাল ইনফর্মালি বলেন, আপনার নিজে যেটা বুঝতেন সেটাই বলেন। যে ব্যাংক মাধ্যমে এলসিটা পাস করা হয় এক্সপোর্টারের কাছে। ভেরি গুড, কমপ্লিট অ্যান্সার, কমপ্লিট অ্যান্সার, কমপ্লিট অ্যান্সার। যে ইস্যুইং ব্যাংক তো এলসিটা ইস্যু করলো, সে এলসিটা তো আলটিমেটলি এলসিটা পাবে বেনিফিশিয়ারি, কারণ বেনিফিশিয়ারি গুডস রেডি করবে। তাহলে বেনিফিশিয়ারির কাছে ইস্যুইং ব্যাংক সরাসরি কখনো এলসি পাঠাতে পারে না, টু সাম এক্সটেন্ট, কিছু এক্সেপশনাল ছাড়া সরাসরি পাঠাতে পারে না। নর্মাল ইন্টারন্যাশনাল নর্মস হচ্ছে ইস্যুইং ব্যাংক এলসিটা বেনিফিশিয়ারির রেসপেক্টিভ কোনো ব্যাংকে এলসিটা প্রোভাইড করবে। যেই ব্যাংকে এলসিটা প্রোভাইড করে সেই ব্যাংকটার নাম হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। এই অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে অ্যাডভাইজিং ব্যাংকে ইস্যুইং ব্যাংক এলসিটা সাবমিট করে বা প্রোভাইড করে বা সেন্ড করে বা ট্রান্সমিট করে, তারপরে অ্যাডভাইজিং ব্যাংক থেকে বেনিফিশিয়ারি এলসিটা কালেক্ট করে। এটা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক, অর্থাৎ যিনি এলসিটা বেনিফিশিয়ারির কাছে প্রোভাইড করেন। এই পয়েন্টটা একটু ট্রিকি যারা ট্রেডের না তাদের জন্য। সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক বলতে একটা ব্যাংক আছে, ওয়ার্ডটা অ্যাডভাইজিংই কিন্তু তার আগে সেকেন্ড ওয়ার্ডটা জড়িত। কথা হচ্ছে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক কি, কখন সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়?
যখন অ্যাডভাইজিং ব্যাংকের সাথে ইস্যুইং ব্যাংকের আরএমএ থাকে, বাট ওই বেনিফিশিয়ারির ব্যাংক হিসেবে মানে আরএমএ থাকে না, তখন বেনিফিশিয়ারি যদি কোনো ব্যাংকে বলে যে ওই ব্যাংকের মাধ্যমে এলসিটা পাস করতে হবে, ওই ব্যাংকটাকে তখন সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে ট্রিট করা হয়, যা যে বেনিফিশিয়ারকে এলসি পাস করবে, অ্যাডভাইজিং ব্যাংক থেকে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক হয়ে বেনিফিশিয়ার কাছে এলসিটা পাস হবে। ওকে, ওকে, কমপ্লিট অ্যান্সার, কমপ্লিট অ্যান্সার, একদম ফুললি ফুললি কমপ্লিট অ্যান্সার। সো এইটা হচ্ছে যে অ্যাডভাইজিং ব্যাংকটা সবসময় অ্যাডভাইজিং ব্যাংকের সাথে ইস্যুইং ব্যাংকের আরএমএ থাকে। আরএমএ মানে হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। ইন দ্য মিন টাইম একটু মনে রেখেন তো, আমি এটা বলতে ভুলে গেছি। ইউসিবিএল ওয়ান ব্যাংকে যারা আছেন তাদের অ্যাব্রিভিয়েশন শিটটাও প্রথম পার্টের পড়া, মানে প্রথম পার্টের পড়া, জেনারেল ব্যাংকিং এর পার্টের পড়া, অ্যাব্রিভিয়েশনের যে শিটটা সেটাও আপনারা রিকভারি করবেন। এই আরএমএ ওয়ার্ডটা আসার কারণে এটা মনে পড়েছে। সো আরএমএ মানে হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনস। এইটা ইস্যুইং ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংকের মধ্যে থাকলে, যেই ব্যাংকের সাথে আপনার আরএমএ থাকবে সেই ব্যাংকে আপনি অ্যাডভাইস করতে পারবেন এলসি, আদারওয়াইজ অন্য ব্যাংকে পারবেন না। যেমন আপনি বাংলাদেশ থেকে চায়না এলসি অ্যাডভাইস করতে চান, চায়নায় 70টা ব্যাংক আছে, তার মধ্যে আপনার সাথে যার সাথে আরএমএ আছে, মানে আপনার সাথে রিলেশনশিপ বিল্ড আপ যার সাথে আছে, আপনি শুধুমাত্র তাকেই এলসি দিতে পারবেন। রিলেশনশিপ বিল্ড আপ মানে কি? রিলেশনশিপ বিল্ড আপ মানে হচ্ছে আপনার ইন্টারনাল ইনফরমেশনগুলি তাকে প্রোভাইড করা এবং তার ইন্টারনাল ইনফরমেশনগুলি আপনাকে প্রোভাইড করা, অর্থাৎ আপনার ডিরেক্টরশিপ থেকে শুরু করে আপনার এএমএল পার্সপেক্টিভ অন্যান্য জিনিস ইনফরমেশনগুলি অন্য কারোর সাথে শেয়ার করলে তার ইনফরমেশনগুলি আপনার সাথে শেয়ার করার প্রেক্ষাপটে আপনাদের দুজনের মধ্যে যে প্রফেশনাল রিলেশনশিপ ক্রিয়েট হয় সেই প্রফেশনাল রিলেশনশিপটাকেই বলা হয় আরএমএ। সো আপনার সাথে, আপনি তো আর জানেন না এখন, আগে থেকেই বলতে পারবেন না যে কোন বেনিফিশিয়ারি কোন ব্যাংকে এলসি নিতে চায়। সো আপনি চায়নার সকল ব্যাংকের সাথে আরএমএ করাও আপনার পক্ষে সম্ভব না, এটা কস্ট বেয়ারিং ইস্যুজও। সো আপনি স্পেসিফিক কিছু ব্যাংকের সাথে আরএমএ করবেন যাদের আপনি জানেন যে সার্ভিলেন্স পাওয়ারটা অনেক বেশি। সো ওই ব্যাংকগুলির সাথে আপনি আরএমএ করবেন। ওই ব্যাংকগুলিতে আপনি যখন এলসি পাঠাবেন, এমন অনেক ক্ষেত্রে হতে পারে যে বেনিফিশিয়ারি আপনি যে ব্যাংকে এলসি পাঠাবেন সেই ব্যাংক থেকে এলসিটা নিতে পারছে না, কারণ বেনিফিশিয়ারি সবসময় এলসি নিতে চায় তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার বাসার পাশে, তার জুরিসডিকশনের মধ্যে, অথবা যার সাথে তার অ্যাকাউন্ট মেনটেন আছে সেই ব্যাংকে। এখন মানে ক্লিকে ক্লিকে ক্লিক হলো না, আপনি যেখানে যার সাথে আপনার আরএমএ আছে আপনি সেখানেই এলসি দিতে হবে। আবার আপনার সাথে যার আরএমএ আছে সেই ব্যাংক আবার বেনিফিশিয়ারির ব্যাংক না, বেনিফিশিয়ারি পিআইতে বা সেলস কন্ট্রাক্টে বলে দিয়েছে যে আমাকে এই ব্যাংকে এলসি দিতে হবে, বাট ওই ব্যাংকের সাথে আপনার আবার আরএমএ নাই। তাহলে আপনি কি করবেন? আপনার যার সাথে আরএমএ আছে তাকে প্রথমে এলসিটা পাঠাবেন এবং তাকে আপনি বলে দিবেন যে এই এলসিটা তুমি ওই ব্যাংকে অ্যাডভাইস থ্রো করো, মানে অ্যাডভাইস থ্রো করো। তখন তিনি ওই ব্যাংকে অ্যাডভাইস থ্রো করে, সেকেন্ড অ্যাডভাইজিং এর ব্যাংকের মাধ্যমে তখন এলসিটা বেনিফিশিয়ারি নিয়ে যায়। ফার্স্ট মানে অ্যাডভাইজিং ব্যাংক এবং সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের মধ্যে আরএমএ থাকে, সব সময় থাকতে হয়। কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংকে আরএমএ ছাড়া এলসি অ্যাডভাইস করতে পারে না। কোনো ব্যাংক অন্য ব্যাংকের সাথে আরএমএ না থাকলে এলসি অ্যাডভাইস করতে পারেন না। তবে ইন্টারনালি কিছু ক্ষেত্রে এরকম হয়, হতে পারে যে আমার ধরেন আপনার সাথে আরএমএ নাই, আমি যদি সিল সাইন দিয়ে আপনাকে আমার অ্যাডভাইসের ফরওয়ার্ডিং দিয়ে আপনাকে কোনো এলসি পাঠাই, ইউ আর বাউন্ড টু প্রসেস দ্যাট এলসি টু দ্য বেনিফিশিয়ারি। এটা করতে পারা যায়, করে, অনেকেই করে, আমাদের দেশেও আমাদের প্র্যাকটিস আছে। আপনারা যারা বড় ব্যাংক তারা এই প্রবলেমটা আমাদের দেশে কম ফিল করেন, কারণ আপনাদের সাথে সবার আরএমএ আছে। যারা ছোট ব্যাংক তাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়। যেমন আমরা মানে ফরেন ব্যাংক হিসেবে আমাদের সবার সাথে আরএমএ ম্যানেজ করতে পারি না, ম্যানেজ হয় না। আমাদের সাথে উরি ব্যাংকের কেউ আছেন এখন, উরি ব্যাংকের আরএমএ নাই। আমার একটা কাস্টমার আছে উরি ব্যাংকে এলসি পাঠায়, উরি ব্যাংকের এলসি অ্যাডভাইস করতে হয় প্রতিদিন 2-3টে এলসি আমাকে ম্যানুয়ালি এই মানে ফরওয়ার্ডিং দিয়ে তারপর উরি ব্যাংকে পাঠাতে হয়। সো অ্যাডভাইজিং ব্যাংক সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের কাছে যখন এলসি পাঠায় তখন সেখানে আরএমএ রিলেশনশিপটা থাকাটা ম্যান্ডেটরি না, থাকলে ভালো, যদি না থাকে তাও তারা ইন্টারনাল মিউচুয়াল কনভারসেশন বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এলসি অ্যাডভাইস করতে পারে, নো ইস্যুস। সো অ্যাডভাইজিং ব্যাংক কখন ক্রিয়েট হবে, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক কখন ক্রিয়েট হবে, এইটা আমি মোটামুটি বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন আমার একটা প্রশ্ন, যিনি একটু আগে অ্যাডভাইজিং ব্যাংক সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের অ্যান্সার দিয়েছেন তিনি দিবেন না অ্যান্সারটা, অন্য কেউ দিবেন। ইমাজিন দ্যাট আমি একটা চেইন ক্রিয়েট করলাম, হ্যাঁ, আমি একটা জাস্ট প্র্যাকটিক্যাল একটা কেস বললাম
যে এটা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক, এটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, অ্যাপ্লিক্যান্ট এবং বেনিফিশিয়ারি একটা পিআই সাইন করেছে, এই দুইজন একটা পিআই সাইন করেছে। বেনিফিশিয়ারি বলেছে যে আমাকে পি ব্যাংকে এলসিটা দিতে হবে। কোন ব্যাংকে? পি ব্যাংকে, চায়নার পি ব্যাংকে এলসিটা দিতে হবে, চায়নার পি ব্যাংকে এলসিটা দিতে হবে। এ তার ইস্যুইং ব্যাংকে গেল, গিয়ে বললো যে আমার এই এলসিটা চায়নার পি ব্যাংকে তো বেনিফিশিয়ারি চাচ্ছে, তোমার কি অবস্থা? এক্স ব্যাংকের সাথে, ইস্যুইং ব্যাংকের সাথে পি ব্যাংকের আরএমএ আছে, আরএমএ আছে, পি ব্যাংকের সাথে আরএমএ আছে। আমার প্রশ্ন হচ্ছে এই সিচুয়েশনে ঠিক কিভাবে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক ক্রিয়েট হয় এবং সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংকের এখানে রোলটা কি? প্রশ্ন করেছে, অ্যান্সার যে কেউ দিতে পারে। আবার বলছি, এ আর বি একটা কন্ট্রাক্ট, এ বি, এ অ্যাপ্লিক্যান্ট, বি বেনিফিশিয়ারি, দুজন একটা কন্ট্রাক্ট করলো। সেই কন্ট্রাক্টে বি বলেছে, কারণ আমরা বেনিফিশিয়ারি অ্যাডভাইজিং ব্যাংকটা সবসময় বেনিফিশিয়ারি ব্যাংকে প্রেফার করব, কারণ বি ওই পি প্রোফার্মা ইনভয়েসে বলে দেয় যে এই ব্যাংকের মাধ্যমে আমি এলসি নিতে চাই। সে বলে দিয়েছে যে পি ব্যাংকের মাধ্যমে এলসি নিতে চায়। এখন ইস্যুইং ব্যাংকের কাছে যখন অ্যাপ্লিকেন্ট ফর্মটা নিয়ে আসছে, ইস্যুইং ব্যাংক তাকে বললো যে ভাই আমার তো পি ব্যাংকে এলসিটা ও চাচ্ছে, তুমি একটু ম্যানেজ করে এটা দাও। এক্স ব্যাংক, ইস্যুইং ব্যাংক চেক করে দেখলো যে পি ব্যাংকের সাথে তার আর আরএমএ আছে, আরএমএ আছে। সো হাউ সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক উইল কাম হিয়ার, অর হোয়াট ইজ দ্য রিসলভ ইস্যুস ইন দিস রিগার্ড? এলসিটা কিভাবে অ্যাডভাইস হবে? সোজা, কিন্তু অ্যান্সার খুব সোজা, মানে আমি ভাই এখানে সঙ্গত তো কারণে একটু পেঁচাইছি। সেকেন্ড এক্ষেত্রে অ্যাডভাইজার ব্যাংক আসবে সেকেন্ড না। অ্যাডভাইজিং আসবে না, ভেরি গুড, ডাইরেক্ট পি ব্যাংকের মাধ্যমে অ্যাডভাইস করবে এলসিটাকে। ভেরি গুড, ইয়েস আমি এই অ্যান্সারটা শুনতে চাচ্ছি, কারণ আমি আসলে খুব কনফিডেন্টলি আপনাদেরকে বলছি যে কিভাবে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসবে এবং সে আসার কারণটা বলেন। এখন যখন আমি এটা বলছি তখন আপনারা চিন্তা করলেন যে মাথায় চলে গেছে যে কিভাবে আসবে, এখানে কিন্তু আসার কথা না। আমি যদি বলতাম এখানে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসবে কি আসবে না বলেন, তো তখন প্রথমেই অ্যান্সার দিতেন সবাই, মানে এটুকু চিন্তা করার করার দরকার ছিল না, এখানে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসবে না। আমি যখন কোয়েশ্চেনে অনেক বেশি গ্র্যাভিটি দিয়ে দিয়েছে তখন আপনার অ্যান্সারটা বের করতে একটু টাইম লাগছে। দিস ইজ দ্য ম্যাটিকুলাস অ্যান্ড কমপ্লিকেটেড কোয়েশ্চেন্স প্যাটার্ন ফ্রম বিআইবিএম। সো মানে আপনাকে বলছে যে কিভাবে এখানে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আসে, যদি আসে আপনার যুক্তির পক্ষে মতামত দেন বা এই টাইপের অ্যান্সার। সো ইট ইজ ক্লিয়ার যে যদি ওর সাথে আরএমএ থাকে তাহলে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক আনার দরকার নেই, তার কাছে দিয়ে দিবে, সে এলসিটা বেনিফিশিয়ারির কাছে দিয়ে দিবে। সো আরএমএ, আরএমএ, অ্যাডভাইজিং ব্যাংক, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক রিলেটেড কোনো ইস্যু কারো কনফিউশনে আছে কিনা এখনো, স্টিল নাও, এনি কনফিউশন? আরএমএ, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, or other things? একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে আমাদের সাথে, আমাদের এই 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 ক্লাসটা আমি যদি ভুল না করি, মানে আই এম নট মেনশন দ্য নেম, এই ফরেন ট্রেডের এই ক্লাসটা আমাদের এই গ্রুপে আছে, করেছে কমপক্ষে 6-7 বার করেছে, এরকম পার্টিসিপেন্টও আছে এই গ্রুপে আমাদের সাথেই আছে। মানে আমরা লেটার অফ ক্রেডিটের বিভিন্ন পার্টির এক্সপ্লেনেশন করেছি, এরকম 6-7টা ক্লাসে তিনি জয়েন করেছেন, তারপরও তিনি আবার এখানে জয়েন করা। এবং ডেফিনেটলি এই যে আমরা বললাম সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক রোল, এটা কিভাবে, এরকম একটা কেস বললাম, সেটা কিন্তু আমরা আগে কখনো আলোচনা করি নাই, ইট ইজ নিউ ফর অল। সো নতুন ক্লাস, পুরনো টপিকস উইল রিশেপ বাই নিউ ওয়ে, সবসময় সবসময় প্রতিনিয়ত। তার মানে যত আপনি শুনবেন রিপিটেড পড়া, বাট আপনি দেখবেন এডিশনাল ফিচার পাবেন সেখানে। সো এখন পর্যন্ত আমরা 4টা রোল কভার করলাম, মোটামুটি সবাই কনফিডেন্টলি 4টা রোল কভার করলাম। অ্যাপ্লিক্যান্ট 6টা জিনিস মোটামুটি জানলাম, অ্যাপ্লিক্যান্ট জানলাম, বেনিফিশিয়ারি জানলাম, প্রোফর্মা ইনভয়েস জানলাম, সেলস কন্ট্রাক্ট জানলাম, ইস্যুইং ব্যাংক জানলাম, অ্যাডভাইজিং ব্যাংক জানলাম, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক জানলাম, হোয়াট ইজ আরএমএ সেটা জানলাম, তাই না? এতটুকু জেনেছি না আমি? কারো কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? আমি একদম একদম স্লো গতিতে যাচ্ছি নন ট্রেডে যারা আছেন তাদের জন্য।
এরপরে কিন্তু আপনারা আসলে বলার সুযোগ নাই যে ভাইয়া বুঝি নাই, এটা বলার দরকার নাই, সুযোগ নাই। শুধুমাত্র আপনাদের জন্য আমরা একটু স্লো যাচ্ছি, বিকজ ট্রেডে যারা আছেন দে নো ভেরি ওয়েল দিস টাইপস অফ টপিকস এন্ড দেয়ার কনসিকুয়েন্সেস। অনেকগুলি টপিকস কিন্তু পড়ে ফেলছি দেখেন। ইম্পোর্টার জানি, এক্সপোর্টার জানি, প্রোফর্মা ইনভয়েস জানি, সেলস কন্ট্রাক্ট জানি, তাদের পার্থক্য জানি, ইস্যুইং ব্যাংক জানি, অ্যাডভাইজিং ব্যাংক জানি, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক জানি, আরএমএ মানে কি সেটা জানি। টোটাল 8টা টপিকস এখন পর্যন্ত আমাদের জানা কমপ্লিট হয়েছে। এবার আসবো কনফার্মিং ব্যাংক এবং কনফার্মেশন। কনফার্মিং ব্যাংক যে আন্ডারটেকিংটা দেয় সেটাকে কনফার্মেশন বলা হয়। সো কনফার্মিং ব্যাংক বলতে কি বোঝায়, কি এটা কেউ বলতে পারবেন? ইস্যুইং ব্যাংকের পক্ষে এডিশনাল যে আন্ডারটেকিং দেয় সেটা হচ্ছে কনফার্মিং ব্যাংক এক্সপোর্টারের অন বিহাফ অফ এক্সপোর্টার, মানে অ- অ্যাপ্লিকেন্টের জন্য অর্থাৎ বায়ারের জন্য। যখন কোনো ব্যাংক নর্মাল হয়, এক্সপোর্টার যদি এলসি গ্রহণ করতে না চায়, তখন এডিশনালি যে কনফার্ম দেয় অন্য একটা ব্যাংক, সেটাকে কনফার্মিং ব্যাংক বলে। ওকে, কমপ্লিট অ্যান্সার, মানে কমপ্লিট অ্যান্সার। যে অ্যাপ্লিক্যান্টের যখন অনেক সময় অনেক বিভিন্ন কনসিকুয়েন্সেস কারণে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেন্টের যে ব্যাংক অর্থাৎ ইস্যুইং ব্যাংকের ট্রাস্টওর্দিনেসের ডিক্লাইনিং স্ট্যাটাসের কারণে, কান্ট্রির ইস্যুস কারণে, যেমন আমাদের দেশের মানে মাঝখানের আগস্টের পরবর্তী 2 মাস চায় না, অন্যান্য কান্ট্রি আমাদের এলসি খুব বেশি নিতে চায় নাই, যে এখানে রাজনৈতিক রাজনৈতিক ভোলাটিলিটি আছে, সো টার্মাল সিচুয়েশন কন্টিনিউ করছে। সো এই দেশের সাথে লেটার অফ ক্রেডিট রিলেটেড ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করলে উইল বি ইন ট্রাবল। সো উই আর নট সাপোজ টু টেক নিউ এলসি ফ্রম বাংলাদেশ উইদাউট ম্যাটিকুলাস স্ক্রুটিনি। মানে ওরা ম্যাটিকুলাস স্ক্রুটিনি করছে। ম্যাটিকুলাস স্ক্রুটিনি মানে হচ্ছে তারা এডিশনালি আন্ডারটেকিং নেওয়ার চেষ্টা করছে যে কনফার্ম না হলে আমি এলসি করব না, ইত্যাদি ইত্যাদি। সো কনফার্মিং ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যে ব্যাংক ইস্যুইং ব্যাংকের হয়ে বেনিফিশিয়ারিকে আন্ডারটেকিং দেয় যে ইস্যুইং ব্যাংক যদি তার আন্ডারটেকিংটা ফেল করে তাহলে আমি তোমাকে এই এলসির পেমেন্ট দিয়ে দিব। ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং দেয় কি? ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং দেয় যে তুমি যদি ঠিকঠাক ভাবে আমাকে ডকুমেন্ট সাবমিট করো তাহলে আমি তোমার এই এলসির পেমেন্ট দিব। এটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং। কনফার্মিং ব্যাংকের আন্ডারটেকিং হচ্ছে ইস্যুইং ব্যাংক যদি তোমাকে পেমেন্ট না দেয় তাহলে আমি তোমাকে পেমেন্ট দিয়ে দিব। এটা হচ্ছে ইস্যুইং কনফার্মিং ব্যাংকের আন্ডারটেকিং। সো কনফার্মিং ব্যাংক যে আন্ডারটেকিংটা দেয় সেটাকে কনফার্মেশন বলে। এটাও মোটামুটি আমাদের কাভার। কারো কোনো কনফিউশন আছে রিগার্ডিং কনফার্মিং ব্যাংক এন্ড কনফার্মেশন? এনি কনফিউশন রিপিট করার দরকার আছে? নাই। ওকে, এলসি চলে গেল। এবার চলে আসবো এলসির পরবর্তী স্টেপ, ডকুমেন্ট সাবমিট করবে, বেনিফিশিয়ারি ডকুমেন্ট সাবমিট করবে। আমরা নাও উই আর মুভিং অ্যাবাউট নমিনেটেড ব্যাংক। হোয়াট ইজ নমিনেটেড ব্যাংক? নমিনেটেড ব্যাংক মানে কি? এক্সপোর্টার যেই ব্যাংকে এলসি ডকুমেন্টটা সাবমিট করবে তাকে নমিনেটেড ব্যাংক বলে। ওকে, কমপ্লিট অ্যান্সার। এক্সপোর্টার বা বেনিফিশিয়ারি যেই ব্যাংকে ডকুমেন্টটা সাবমিট করবে। ডকুমেন্ট সাবমিট করবে কেন? ডকুমেন্ট সাবমিট করবে কারণ তার কান্ট্রির একটা ব্যাংকে সে ডকুমেন্ট সাবমিট করবে, সেই ডকুমেন্টটা তার দেশ থেকে ইস্যুইং ব্যাংকে আসবে অথবা কনফার্মিং ব্যাংকে যাবে, যারা পেমেন্ট দিবে তাদের কাছে যাবে, এবং তারা হচ্ছে সেই এলসিটার পেমেন্ট দিবে। সো এই ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাছে বা কনফার্মিং ব্যাংকের কাছে পৌঁছানোর জন্য তার দেশের এক্সপোর্টার বা বেনিফিশিয়ারির দেশের যেই ব্যাংকে সে ডকুমেন্টটা সাবমিট করে, প্রেজেন্টেশনটা সাবমিট করে, এটাকে ফর্মাল ভাষায় বলা হয়। যে ব্যাংকে সে ডকুমেন্টটা বা প্রেজেন্টেশনটা সাবমিট করে সেই ব্যাংকটাকে বলা হয় নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংক ডকুমেন্টটা চেক করে অ্যাপারেন্ট অথেন্টিসিটি দিয়ে চেক করে সেই ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দেয়। ইস্যুইং ব্যাংকে পাঠিয়ে দেওয়ার পরে ইস্যুইং ব্যাংক দেখলো যে ডকুমেন্ট ঠিক আছে। ঠিক থাকার পরে ইস্যুইং ব্যাংক সেই ডকুমেন্টটা ইনস্ট্রাকশন অনুযায়ী, তার একটা ব্যাংক আছে যা যা যে ব্যাংকটাকে আমরা বলি হয় ইস্যুইং ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট, সেই নষ্ট ব্যাংকে সে কনফার্ম করে যে তুমি এই এলসির পেমেন্টটা ওকে দিয়ে দাও। তখন সেই নষ্ট ব্যাংক সেই এলসির পেমেন্টটা দিয়ে দেয়। এই যে নষ্ট ব্যাংক যেটাকে আমরা বলছি, এই ব্যাংকের আসলে ফর্মাল নাম কি? রিইম্বার্সমেন্ট ব্যাংক। রিইম্বার্সমেন্ট ব্যাংক। ওকে, তাহলে রিইম্বার্সমেন্ট ব্যাংকটাও আমরা বুঝতে পারছি যে রিইম্বার্সমেন্ট ব্যাংক হচ্ছে ওই ব্যাংক যে ব্যাংক
যেই ব্যাংক ইস্যুইং ব্যাংকের হয়ে এলসির পেমেন্টটা এক্সিকিউট করে তাকে বলা হয় রিইনভার্সমেন্ট ব্যাংক। ওকে, ফাইন। দেন পরের টপিকস, নেগোশিয়েটিং ব্যাংক। মোস্ট প্রবাবলি দিস টপিকস, এই ব্যাংকটাই সবচেয়ে ট্রিকি আমাদের হিসাব অনুযায়ী। নেগোশিয়েটিং ব্যাংক বলতে কি বোঝায়, কেউ বলতে পারবেন? বেনিফিশিয়ারি যখন বিল মানে পেমেন্টটা পাওয়ার আগে মানে দেখা গেল যে ডেফার্ড এলসি 90 ডেজ বা 360 ডেজ পরে তাকে পেমেন্ট পাতে হবে, ইন দ্য মিন টাইম তার যদি আর্জেন্সি টাকাটার দরকার হয়, তাহলে ডিসকাউন্টিং কোড মানে যে ব্যাংকের মাধ্যমে ডিসকাউন্টিং করে অ্যাডভান্স টাকাটা নিয়ে নেয় এক্সপোর্টার, সেই ব্যাংকটাকে বলা হয় নেগোশিয়েটিং ব্যাংক। রাইট, একদম পারফেক্ট অ্যান্সার। পারফেক্ট মানে ফুল পারফেক্ট, এটার পরে মানে এনএক্সাই হিসেবে আমার কোনো জিনিস দেওয়ার দরকার নাই, একদম পারফেক্ট ফুল কমপ্লিট অ্যান্সার। নেগোশিয়েটিং ব্যাংক হচ্ছে সেই ব্যাংক যেই ব্যাংকের মাধ্যমে আপনি ডকুমেন্টটা, মানে আপনার যদি কোনো বেনিফিশিয়ারি তার প্রয়োজনে যদি কোনো টাকা লাগে, নর্মালি যে কোনো ব্যাংক ডকুমেন্ট প্রসেস হয়ে ইস্যুইং ব্যাংক থেকে ফান্ড পেতে তার কিছু সময় লাগে, সেটা 10 দিন, 20 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, বাকি এলসি হলে আরো বেশি সময় লাগে। সে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তার ফান্ডের দরকার হয়, ইমার্জেন্সি ফান্ড লেগে যায়, কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমার আজকে যদি ফান্ডটা পায় তাহলে নতুন একটা প্রোডাক্ট কিনলে আমার বেশি লাভ হতো, এরকম কনসিকুয়েন্সেসের জন্য সে যে ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে সেই ব্যাংকে অথবা তার পরিচিত একটা ব্যাংকে বলে যে আমার এই ডকুমেন্টটা তো আমি সাবমিট করেছি, এটার আমি পেমেন্ট পারবো, এটা কমপ্লাইং প্রেজেন্টেশন, সো এইটার এগেনস্টে তুমি আমাকে এটার একটা নির্দিষ্ট অংশ আমাকে আগে ফান্ডটা দিয়ে দাও। এই যে নির্দিষ্ট অংশ আগে ফান্ড দিয়ে দেয় যিনি, যেই ব্যাংক, সেই ব্যাংকটাকে বলা হয় নেগোসিয়েশন। এখানে আমি একটা নতুন কোয়েশ্চেন একটা কন্ডিশন অ্যাড করবো, এটা খুব ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, বিকজ নেগোশিয়েটিং ব্যাংক ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস ফর এক্সিকিউটিভ লেভেল এক্সাম। এক্সিকিউটিভ এক্সিকিউটিভ লেভেলের জন্য নেগোশিয়েটিং ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমরা সিডিসিএস এর প্রিপারেশন এখন নিচ্ছি না, মানে ডেপথ ট্রেডটা অনেক সময় নিতে পারি না বেসড অন ইউসিপি, বাট নেগোশিয়েটিং এর ক্ষেত্রে দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে, যে যেই ব্যাংকটা ডকুমেন্ট নেগোশিয়েট করবে সে দুইটা কন্ডিশনে ডকুমেন্টটা নেগোশিয়েট করবে, মানে আগে পারচেস করাবে। 1 নম্বর, ডকুমেন্টটা কমপ্লাইং প্রেজেন্টেশন হতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনটা, ডকুমেন্টটা তার হাতে আসতে হবে ম্যাচুরিটির আগে। ম্যাচুরিটির আগে মানে ধরেন সে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে পেমেন্ট পাবে 24শে এপ্রিল, আজকে। সে কিন্তু আজকে যদি আসে যে আমার এই বিলটা পারচেস করে আমাকে দেন, ইস্যু দিবে না, দিতে হবে বিফোর, অন অর বিফোর, সেই দিনও হয়, ওই দিনও হয়, ওই দিন বা তার আগের যে কোনো ডেটে যদি কোনো একটা ব্যাংকে আমি বিল পারচেস করতে যাই, তাহলে আমি সেই বিলটা পারচেস করতে পারবো। পরের ডেটের কোনো বিল পারচেস করা হয় না। পরের বিল কিভাবে পারচেস করবে, এটা তো পেমেন্ট দিয়ে দেয়। সো যে ব্যাংকটা নেগোশিয়েট করবে তার জন্য দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন হচ্ছে ডকুমেন্টটা কমপ্লাইং প্রেজেন্টেশন হবে, 2 নম্বর হচ্ছে এই ডিসকাউন্টিং রিকোয়েস্টটা আসতে হবে যেই দিন ওই পেমেন্টটা আসার কথা সেই দিন বা তার আগে। এখন কথা হচ্ছে তার আগেরটা তো আমি বুঝতে পারছি, মানে আমি একটু পেঁচাচ্ছি আর কি এই কথাটা। এখন ধরেন কোনো একটা ডকুমেন্টের পেমেন্ট পাওয়ার কথা 24 তারিখ, আজকে পেমেন্ট পাওয়ার কথা আজকে, তাহলে আমার কন্ডিশন বলছে যে এই ডকুমেন্টটা যদি আমি নেগোশিয়েট করতে চাই, তাহলে আমি বিফোর 24 আমি ডকুমেন্টটা ব্যাংকে সাবমিট করবো যে ভাইয়া এটার একটু আমাকে নেগোসিয়েশন করে দেন। তখন ও তো বলবে যে ভাই এটা তো, ধরেন ধরেন আমি 23 তারিখে ডকুমেন্ট দিলাম, বললো যে এটা তো ভাইয়া আগে আগে হয়ে গেল, মানে 2 দিনের জন্য নেগোশিয়েট করবেন ভাই, আমার টাকাটা খুব ইমার্জেন্সি। ওকে, সেম ডেতেও কি নেগোশিয়েট করা যায়? Negotiating bank is a financial institution that examine documents such as document, letter of credit, and purchase draft on other bank from a seller by advising fund to them before receiving reimbursement from the issuing bank. It acts an intermediate in international bank, paying the exporter and then shaking payment from the importer bank, open deducting an interest amount for the services. আমি অন্য একটা শিট, রেফারেন্স শিট একটু বের করছি, তাহলে আপনাদের জন্য সুবিধার হবে। মানে ইন্টারন্যাশনাল ট্রেডের একদম এক্সপার্ট ডেফিনেশন হচ্ছে নেগোশিয়েটিং ব্যাংকের এই ডেফিনেশনটা।
এটা নেগোসিয়েশন মিনস দ্য পারচেস বাই দ্য nominated bank of draft মানে বিল অফ এক্সচেঞ্জ drawn on a bank other than the nominated bank, এটা আমি বলছি একটু পরে, and or document under a complying presentation, already আলোচনা করেছি, by advising or agreeing to advance fund to the beneficiary on or before the banking day on which reimbursement is due, যেই দিন ডিউ সেই দিন বা তার আগের কোনো ডেটে আপনি অ্যাপ্রোচ করতে হবে। সো যেই দিন ডিউ সেই দিনও আপনি অ্যাপ্রোচ করতে পারেন। ফান্ড ডিউ হচ্ছে আপনি 24 তারিখ, 24 তারিখেও আপনি সেই বিলটা পারচেস করার জন্য অ্যাপ্রোচ করতে পারেন। যে ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করবেন সে সেই বিলটা আপনাকে দিবে। যদি আপনি সেই দিনই ওইটার এগেনস্টের মানে ফান্ড পেয়ে যান তাহলে সেটা একদিনের ওরা ইন্টারেস্ট নেবে, বাট সেম ডেরও নেগোসিয়েশন করার এখতিয়ার আছে বা করা যায়। হোয়াই বা ওয়েন? অনেক সময় থাকে কান্ট্রি টু কান্ট্রি রেগুলেশনস জনিত গ্যাপ থাকে, অথবা কান্ট্রি টু কান্ট্রি টাইম বার নিয়ে সমস্যা থাকে। যেমন আমাদের দেশে আমরা 10টার সময় অফিস করি, আমরা হচ্ছে পাকিস্তানে হচ্ছে আমাদের হেড অফিস, সো পাকিস্তান 11টার সময় থেকে শুরু করে। আর আমাদেরই এলসি প্রসেসিং যদি ইউকেতে থাকে, ইউকের ব্যাংকিং শুরু করে আমাদের দেশ যখন 4টা তখন তাদের 6টা 10টা, সো তারা ব্যাংকিং শুরু করে আমাদের দেশীয় সময় যখন 4টা তখন। খেয়াল করে দেখেন, আপনি একটা পেমেন্ট দিবেন, যে পেমেন্টটা আপনি ইউকে থেকে পাবেন, তো ইউকের 24 তারিখ মানে হচ্ছে আমাদের দেশে যখন বিকেল 4টা তারপরে, কিন্তু আপনি তো সকাল 10টা বাজে বেনিফিশিয়ারিকে অন্য একটা পার্টিকে পেমেন্টটা দিবেন। এখন আপনি জানেন ইউকে বলছে যে আমি ব্যাংকে ঢুকেই তোমাকে পেমেন্ট দিয়ে দেবো, বাট এটা তো আপনি পাবেন মানে লিগ্যাল ওয়েতে আপনি এটা পাবেন বিকেল 4টার সময়। তাহলে বিকেল 4টার সময় যদি আপনি ফান্ড পেয়ে আপনার ব্যাংক খোলা থাকে না বন্ধ থাকে, এই রিস্কটা আপনি না নিয়ে আপনি চিন্তা করলেন ব্যাংকে এসে বললেন যে ভাই তুমি আমাকে সকালবেলা এটা পারচেস করে দাও, বিকেলে দুবাই ইউকের ব্যাংক দিলে তুমি আবার এটা তুমি নিয়ে নিও, এটা আমার কনসার্ন না, বাট আমার টাকাটা এখনই লাগবে। অনেক রকম ইমার্জেন্সি কেস থাকতে পারে, সেম ডেতে সেম সময় 1 ঘন্টার মধ্যে টাকা প্রয়োজন হতে পারে। সো ডিসকাউন্টিংটা অথবা নেগোসিয়েশনটা যেদিন ম্যাচুরিটি সেই দিনও হতে পারে। এটা এতগুলি কথা বলার কারণ হচ্ছে এটা। আর যেদিন ম্যাচুরিটি তার আগের ডেটের হলে তো কোনো সমস্যাই নেই। তো নিলাম, যদি আমি 7 দিন আগে নিই তাহলে 7 দিনের ইন্টারেস্ট দিব, 9 দিন আগে দিলে 9 দিনের ইন্টারেস্ট নিব, 1 মাসের আগে দিলে 1 মাসের ইন্টারেস্ট নিব, 3 মাস আগে দিলে 3 মাসের ইন্টারেস্ট নিব। এটা আমার কোনো বিগ ডিল না। ওকে, বাট ম্যাচুরিটি ডেটের পরের ডেটের কোনো বিল নেগোসিয়েশন করা যাবে না। তাহলে নেগোসিয়েশনের জন্য এখন পর্যন্ত 2টা শর্ত আমরা দেখলাম। যেই ব্যাংক নেগোসিয়েশন করবে সেই ব্যাংক ডকুমেন্টটা তার কাছে কমপ্লাইং প্রেজেন্টেশন মনে হতে হবে। কমপ্লাইং প্রেজেন্টেশন মনে হতে হবে। হোয়াট ইজ কমপ্লাইং প্রেজেন্টেশন? কমপ্লাইং প্রেজেন্টেশন হচ্ছে, এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, এজন্য আমি এই শীটটাতে এসেছি। ভাইয়া কমপ্লাইং একটা কোশ্চেন প্রেজেন্টেশন, ছিল জি। যে ধরেন যে আমি ডিউ ডেটে অর্থাৎ 24 তারিখেই আমি বিলটা নেগোশিয়েট করলাম, ডিসকাউন্টিং করলাম। ধরেন এটা তো এফডিবিবি এর ক্ষেত্রে হচ্ছে আপনার টাইম হেরফেরের কারণে আমরা ওই সেম ডেতে করতে পারি, বাট লোকাল যখন হয় তখন কি এটা সেম ডেতে করা যায়? এবং ধরেন বিকেলে বিলটা সেটেল হয়ে গেল, সেক্ষেত্রে ইন্টারেস্টটা কিভাবে কাউন্ট হবে একটু যদি বলতেন। ইন্টারেস্টটা আমরা নর্মাল আমাদের সিস্টেম অনুযায়ী হয়তো একদিনের ইন্টারেস্ট সেম ডেতে নেয় না, অনেক সময় অনেক ব্যাংকে আছে এরকম, বাট আমি আমার একদিনের ইন্টারেস্ট নিয়ে আমি বিলটা সেটেল করে দিব, সমস্যা নেই। মানে লোকাল এফডিবিবি এর ক্ষেত্রেও কি আমরা এটা করতে পারবো? ধরেন যেটা ফরেনের ক্ষেত্রে করতে পারা যায়, কিন্তু লোকালের ক্ষেত্রেও কি সেম ডেতে পারচেস করা যায়? হ্যাঁ হ্যাঁ, যদি আমি নেগোসিয়েশন করার ইস্যুস থাকে আমি সেম ডেতে করতে পারবো, মানে রুল আমাকে সাপোর্ট করে, বাট এখন প্র্যাকটিসে আপনি যদি না করতে চান সেটা আপনার ইস্যু। আপনি যদি মনে করেন সেম ডেতে বিকেলে তো টাকা পেয়ে যাবেন, ওয়েট করেন, আপনার কি সমস্যা, মানে আমি ইয়ে করে আপনি পেয়ে যাবেন, বসেন, এটা করেন ওইটা করেন, আপনি এটা করতে পারেন, আপনি যদি কাস্টমারকে ম্যানেজ করতে পারেন। বাট আপনি যদি ডিসবার্স করেন ডিসবার্স করেন বা পারচেস করেন, ইট ইজ নট মানে রেগুলেটরি ব্রিচিং। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে 2টা কন্ডিশন পড়লাম। একটা হচ্ছে কমপ্লাইং প্রেজেন্টেশন হতে হবে। কমপ্লাইং প্রেজেন্টেশন মানে কি? কমপ্লাইং প্রেজেন্টেশন হচ্ছে লেটার অফ ক্রেডিট আমি যে ডকুমেন্টগুলি চেয়েছি, যেভাবে ডকুমেন্ট সাবমিট করার কথা বলেছি, এবং ইউসিপি 600 লেটার অফ ক্রেডিট প্রসেস করার জন্য যে নিয়ম নীতিগুলির কথা বলেছে, এই সকল নিয়ম নীতি মেনে যদি ডকুমেন্টটা আমি পাই তখন ওই ডকুমেন্টটাকে বলা হয় কমপ্লাইং প্রেজেন্টেশন।
তাহলে কমপ্লাইং প্রেজেন্টেশন মানে কি? কমপ্লাইং প্রেজেন্টেশন হচ্ছে এমন একটা প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন মানে ডকুমেন্ট সাবমিশন। কমপ্লাইং প্রেজেন্টেশন হচ্ছে এমন একটা প্রেজেন্টেশন যে প্রেজেন্টেশনে লেটার অফ ক্রেডিটের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি এবং সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার পাশাপাশি ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল যে সকল রুলস রয়েছে, যেমন ইউসিপি 600 এবং আইএসবিপি, ইউসিপি 600 এবং আইএসবিপি, আইএসবিপি মানে এই যে দেখেন লেখা আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, এটা হচ্ছে ইউসিপি 600 এর প্র্যাকটিক্যাল ভার্সন। লেটার অফ ক্রেডিট, ইউসিপি এবং আইএসবিপির নিয়ম অনুযায়ী যদি কোনো ডকুমেন্ট সাবমিট করা হয় সেই ডকুমেন্টটাকে বলা হয় কমপ্লাইং প্রেজেন্টেশন। কেউ একজন একটু বলতে পারবেন হোয়াট ইজ কমপ্লাইং প্রেজেন্টেশন? হোয়াট ইজ স্যার কম জি। স্যার কমপ্লাইং প্রেজেন্টেশনটা হচ্ছে যে যখন আমরা ওই এলসি টার্ম এবং ইউসিপি 600 এবং আইএসবিপি অনুযায়ী ডকুমেন্টসটা হবে, তখন স্যার ওটাকে আমরা কমপ্লাইং প্রেজেন্টেশন বলতে পারবো। ভেরি গুড, এক্সেলেন্ট, পারফেক্ট অ্যান্সার। সো নতুন আরেকটা ওয়ার্ড শিখেছি, এটা হচ্ছে কমপ্লাইং প্রেজেন্টেশন। কমপ্লাইং প্রেজেন্টেশন আমি আসলে সবকিছু মিলাই একটা জায়গায় যাবো একটু পরে, ওই প্ল্যানটা করে করে আপনাদের এই জিনিসগুলি ভেঙে ভেঙে আসছি। কমপ্লাইং প্রেজেন্টেশন, ওকে। নতুন আরেকটা টপিকস একটু আমি জানি, সেটা হচ্ছে এটা একটু পরে জানবো যে ওকে, তাহলে কমপ্লাইং প্রেজেন্টেশন কিনা নেগোশিয়েটিং ব্যাংকে আমি দেখব। 2 নম্বর হচ্ছে অন অর বিফোর ডেটে আমি সেটা পারচেস করব। 3 নম্বর আরেকটা কন্ডিশন আছে নেগোসিয়েশনের জন্য, সেটা হচ্ছে যেই বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টে আমি বিলটা পারচেস করব, যেই ব্যাংকের নামে এটা একটু কঠিন হয়, হ্যাঁ, এটা একটু টপিক্সটা কঠিন। ধরেন আপনি যখন কোনো একটা ডকুমেন্ট পারচেস করতে যাবেন বা ডিসকাউন্টিং করতে যাবেন, নেগোশিয়েট করতে যাবেন, তখন সেই ডকুমেন্টের সাথে একটা বিল অফ এক্সচেঞ্জ দেওয়া হয়, ড্রাফট যেটাকে আমরা বলি। একটা ড্রাফট দেওয়া হয়, বিল অফ এক্সচেঞ্জ দেওয়া হয়। বিল অফ এক্সচেঞ্জে কি করে? বিল অফ এক্সচেঞ্জে বেনিফিশিয়ারি সে এই এলসির এগেনস্টে কত টাকা পাবে সেটা বলে। কত টাকা পাবে এরকম একটা লেখা থাকে, লাইক আস চেক এরকম লেখা থাকে, কত টাকা পাবে এবং এই টাকাটা সে কার কাছে পাবে তার কথাটা এখানে লেখা থাকে, যে আমি কার কাছে এই টাকাটা পাবো। নর্মালি যদি কোনো এক্সেপশনাল কোনো কিছু না থাকে তাহলে সে এই টাকাটা ইস্যুইং ব্যাংকের কাছে থেকে ক্লেম করে, যে এখানে সে ইস্যুইং ব্যাংকের নাম লেখে। ইস্যুইং ব্যাংকে যদি ওএলসির ইস্যুইং ব্যাংক যদি এক্স ব্যাংক থাকে সে এখানে লেখে যে এলসির এই পেমেন্টটা আমি ইস্যুইং ব্যাংকের কাছ থেকে পাবো। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এই ড্রননের ঘরে যার নাম লেখা থাকে তার কাছ থেকে বেনিফিশিয়ারি এলসি পেমেন্টটা পাবে। এখন ধরেন এই ড্রাফটটাই বেনিফিশিয়ারি তার একটা ব্যাংকের কাছে সাবমিট করলো ডকুমেন্টের সাথে পি ব্যাংকে সাবমিট করলো। পি ব্যাংক এটা দেখার সাথে সাথে পি ব্যাংক দেখবে যে ফান্ডটা সে বেনিফিশিয়ারি ফান্ডটা কার কাছ থেকে পাবে, এক্স ব্যাংকের কাছ থেকে পাবে। পির মাথায় তখন খেলবে, ও তার মানে আমার যদি কোনো ঝুট ঝামেলা হয় এক্স ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। ক্লিয়ার? এখন যদি এমন হয় যে এই ডিমান্ড ড্রাফটটা সে এখানে পি ব্যাংকের নাম লিখছে, আর এই ড্রাফটটা সে পি ব্যাংকের কাছে সাবমিট করেছে। পি ব্যাংক এই ড্রাফটটা পাওয়ার সাথে সাথে বললো যে, বেনিফিশিয়ারি বললো যে ভাই আমার খুব ইমার্জেন্সি, আমার একটু $10,000 একটু পারচেস করে দেন বা নেগোশিয়েট করে দেন। পরে বললো যে আচ্ছা, ডকুমেন্ট দিলাম, দেখার পরে বললাম কি ব্যাপার ড্রননে আপনি পি ব্যাংকের নাম লিখছেন কেন? বলে যে স্যার কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ অসুবিধা আছে। কি অসুবিধা? বেনিফিশিয়ারি ভাই আমি তো আপনারে চিনি না, আপনার এই ড্রাফটটা পারচেসটা করছি শুধুমাত্র যেই ব্যাংক থেকে পেমেন্ট পাবো তার রিকোয়েস্টে বা তার আন্ডারটেকিং এর জন্য। সো এই পেপারটা শো করবে আপনি যদি যার কাছ থেকে টাকা পাবেন তার নামটা এখানে না লিখলে আমি এটা পারচেস করার অ্যাবিলিটি নাই আমার। কারণ আমি এখন টাকাটা নিব কোথা থেকে? আপনি তো আমাকে টাকা দিবেন না, টাকা তো আমি নিব ইস্যুইং ব্যাংকের দিক থেকে। সো ইস্যুইং ব্যাংকের নাম যদি এখানে লেখা না থাকে আমি এই বিলটা পারচেস করব না। দিন শেষে কথা হলো নমিনেটেড ব্যাংক ওই ব্যাংকই, মানে নেগোশিয়েটিং ব্যাংক যে বিলটা পারচেস করবে সেই বিলটার ড্রননের ঘরে তার নামটা থাকতে পারবে না। কারণ যদি তার নামটা এখানে থাকে তাহলে তো সে কার কাছ থেকে টাকা নেবে? সে তার টাকা তার কাছ থেকে নেবে, এরকম কোনো যুক্তি ইন্টারন্যাশনাল ট্রেডে নাই। এজন্য কথাটাকে সুন্দর করে বলা হয় যে ব্যাংক নেগোশিয়েট করবে, সেই ব্যাংক যে বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টে নেগোশিয়েট করবে সেই বিল অফ এক্সচেঞ্জটায় তার নাম থাকতে পারবে না, অর্থাৎ তার নাম ছাড়া অন্য যে কোনো ব্যাংকের নাম থাকলে সে সেই বিল নেগোশিয়েট করতে পারবে। সো
নেগোসিয়েশনের শর্ত হচ্ছে তিনটা। যে ডকুমেন্টটা নেগোসিয়েট করবে, প্লিজ সবাই একটু মনোযোগ দিবেন, তাহলে এটা মানে মুখস্থ এগুলি লিখবেন, লিখতে পারবে, এগুলি লিখতে পারবেন। অনেক স্টুডেন্ট আছে ট্রেডে পরীক্ষা দিয়ে আসছে, শুধুমাত্র ক্লাস করে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছে, শুধুমাত্র শুনে। মানে আমি তাড়াহুড়া করে কিন্তু কোনো ক্লাস নিচ্ছি না, এবং খুব স্লো নেওয়ার চেষ্টা করছি। এবং যে জায়গাটা ক্রুশিয়াল আমি হাইলাইট করছি যে এটা এইভাবে 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 একটু মনে রাখবেন। বিকজ ট্রেড আমাকে যদি বলা হয় যে আপনি পুরো ফরেন ট্রেড কয়টা ক্লাস নিলে আপনার মানে মন মতো নিতে পারবেন, আমি বলবো যদি আমার টানা 180 দিন ক্লাস নিতে দেয়, তাহলে আমি ট্রেডটা সুন্দর করে সবাইকে একদম ক্লিয়ার করে বলতে পারবো 180টা ক্লাস। সো ইট ইজ নেভার উইল বি হ্যাপেন্ডেড, কারণ 180টা ক্লাস নেওয়া সম্ভব না। আমি এটা বলার চেষ্টা করছি বিকজ ইট ইজ ভাস্ট। ওই জায়গাগুলি থেকে শর্ট করে আইডিয়া জেনারেট করাটা খুব ইম্পর্টেন্ট। মানে যেটাকে আমি লিঙ্ক আপ বলি, একটা জিনিসের সাথে আরেকটা লিঙ্ক আপ করাটা খুব ইম্পর্টেন্ট। এই লিঙ্ক আপের যে জায়গাটা ক্রুশিয়াল সেটা নিয়ে একটু ডিটেইল বলি, যে জায়গাটা ক্রুশিয়াল না সেটা আমি মোটামুটি ওভারঅল ডিসকাশন করি। নেগোসিয়েশন ইজ অলওয়েজ এ ক্রুশিয়াল টপিকস, কারণ এটা ম্যাচুর ট্রেডের একটা টার্মস। সো নেগোশিয়েটিং ব্যাংক কমপ্লাইং প্রেজেন্টেশন হলে সেটা নেগোশিয়েট করবে, যেদিন ম্যাচুরিটি সেই দিন বা তার আগের যে কোনো ডেটের বিল ম্যাচুরেট করবে, নেগোশিয়েট করবে। ফাইনালি সে যে বিলটা মানে ডিসকাউন্টিং করবে বা নেগোশিয়েট করবে, সেই বিলে যদি বিল অফ এক্সচেঞ্জ থাকে, সবসময় বিল অফ এক্সচেঞ্জ থাকতে হবে এমন কোনো কথা না, বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফট যদি থাকে, তাহলে সেই ড্রাফটটার ড্রন অনে তার নামটা থাকতে পারবে না, অন্য যে কোনো নামের ড্রাফট সে নেগোশিয়েট করতে পারবে। এই তিনটা হচ্ছে নেগোসিয়েশনের কন্ডিশন। কেউ একজন কি আমাদেরকে একটু ক্লারিফাই করতে পারবেন হোয়াট ইজ নেগোসিয়েশন? মানে নেগোসিয়েশনের তিনটা শর্ত কি কি এটা? বলবো ভাইয়া। জি জি, শিওর শিওর। এটার প্রথম শর্ত হতে হবে যে এটা কমপ্লাইং প্রেজেন্টেশন হতে হবে, আর এটা অন অর বিফোর ম্যাচুরিটিতে এটা আমাকে পেমেন্ট করার ব্যাপারে মানে ডিসকাউন্টিং এর ব্যাপারে কনসার্ন থাকতে হবে। আর যদি সেটা কোনো ড্রাফট বা বিল অফ এক্সচেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সেটা ওই মানে নমিনেটেড ব্যাংক, মানে নিজে যে ব্যাংক পেমেন্ট করবে তার তার নামটা ওইখানে থাকা যাবে না, মানে আদার দ্যান নমিনেটেড ব্যাংক সেটা হইতে হবে, অন্য ব্যাংক সেটা ইস্যুইং ব্যাংক হতে হবে। ওকে, ভেরি গুড। যেই ব্যাংকটা নমিনেট নেগোশিয়েট করছে সেই ব্যাংক ছাড়া অন্য যে কোনো ব্যাংকের নাম ড্রন অনের ঘরে থাকতে হবে, তার নামটা সেখানে থাকতে পারবেন না। এটা হচ্ছে নেগোসিয়েশনের তিনটা শর্ত। সো আই থিঙ্ক টপিকস ইজ ইজি, মানে আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। আবার রিভিউ, এখন পর্যন্ত আমরা কয়টা জিনিস আলোচনা করে আসছি? এখন পর্যন্ত আমরা আলোচনা করছি অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি, ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, আরএমএ, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক, তারপরে হচ্ছে রিইম্বার্সমেন্ট ব্যাংক, নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক, অ্যান্ড ফাইনালি নেগোশিয়েটিং ব্যাংক। 10 নম্বর আলোচনা শেষ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা একটা ছোট্ট নতুন টপিকস আলোচনা করেছি, সেটা হচ্ছে কমপ্লাইং প্রেজেন্টেশন কি, এটা আমরা দেখেছি। আর ওই রেগুলার ডিসকাশনে আমাদের আর দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লেমিং ব্যাংক। ক্লেমিং ব্যাংক বলতে কি বোঝায় এটা? ক্লেমিং ব্যাংকটা আপনাদের অ্যাজ ইউজুয়ালি পড়ার মধ্যে থাকে না। ক্লেমিং ব্যাংকটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রেডে ইউসিপি 600ও ওইটা ক্লেমিং ব্যাংকের অ্যাক্টিভিটিস নাই। এটা হচ্ছে ইউআরআর। ইউআরআর এ অর্থাৎ রিইম্বার্সমেন্ট রিলেটেড ইস্যুতে ক্লেমিং ব্যাংক বলতে একটা ব্যাংকের কথা বলা হয়। অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডের কোনো কোনো প্রেক্ষাপটে এমন যদি হয় যে অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারির হয়ে কোনো ব্যাংক রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছে ফান্ড চায়, যদি কোনো ব্যাংক ফান্ড চায়, তাহলে সেই ব্যাংকটাকে বলা হয় ক্লেমিং ব্যাংক। আমি একটু ব্যাখ্যা করছি, মানে জাস্ট 1 মিনিট। নর্মাল সিনারি হচ্ছে এ হচ্ছে ইম্পোর্টার, এ হচ্ছে এক্সপোর্টার। এক্সপোর্টার বা বেনিফিশিয়ারি, সে তার ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে নমিনেটেড ব্যাংকে। নমিনেটেড ব্যাংকটা ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকে চলে আসে। ইস্যুইং ব্যাংক ইস্যুইং ব্যাংক আসার সাথে সাথে ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট সব ঠিকঠাক আছে এটা দেখার পরে, কমপ্লাইং প্রেজেন্টেশন এটা দেখার পরে, কমপ্লাইং প্রেজেন্টেশন এখন আমরা ভালো বুঝি। কমপ্লাইং প্রেজেন্টেশন চেক করলো, কমপ্লাইং প্রেজেন্টেশন মানে এলসি ইউসিপির যে ক্লজগুলি সেখানে অ্যাপ্লিকেবল, ইউসিপির ক্লজ এবং আইএসবিপির ক্লজ অনুযায়ী ডকুমেন্ট একদম ইন অর্ডার, এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লাইং প্রেজেন্টেশন। সো কমপ্লাইং প্রেজেন্টেশন কভার করার পরে আমরা এই কমপ্লাইং প্রেজেন্টেশনের পরে
ইস্যুইং ব্যাংক তার যে নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করে, অর্থাৎ রিইম্বার্সমেন্ট ব্যাংকে সে একটা অটো ইনস্ট্রাকশন দিয়ে দেয়, যেটাকে আমরা বলি MT-202, পেমেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দেয়, যে তুমি এই ফান্ডটা ওকে দিয়ে দাও। নষ্ট বা রিইম্বার্সমেন্ট ব্যাংক তখন সরাসরি উইদাউট এনি ফার্দার অ্যাপ্রোচ সে নমিনেটেড ব্যাংকের নষ্টের মধ্যে সেই ফান্ডটা দিয়ে দেয়, এবং নমিনেটেড ব্যাংকের নষ্ট থেকে নমিনেটেড ব্যাংক তখন সেই ফান্ডটা পেয়ে যায়। এটা হচ্ছে নর্মাল সেন্স। কিছু এলসির বিশেষ কন্ডিশনে, স্পেশালি আমি বলি যে ক্লেমিং ব্যাংকটা আসবে কনফার্ম এলসির ক্ষেত্রে, শুধুমাত্র কনফার্ম এলসির ক্ষেত্রে ক্লেমিং ব্যাংকের রোলটা আসে। ক্লেমিং ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যে এই যে ডকুমেন্ট সাবমিট করলাম, ডকুমেন্ট ওর কাছে গেল, ওকে ইনস্ট্রাকশন দিলাম, এই ও ইনস্ট্রাকশন পাওয়ার পরে এই নমিনেটেড ব্যাংকের এই দিক থেকেও একটা রিকোয়েস্ট ওর কাছে যায় যে আমার এএলসির পেমেন্টটা দরকার, এএলসির পেমেন্টটা তোমার কাছে এত তারিখে আমাকে দেওয়ার কথা, এএলসির পেমেন্টটা আমাকে তুমি দাও। সো যেই ব্যাংকটা বেনিফিশিয়ারির পার্টের দিক থেকে অ্যাপ্রোচ করে যে আমাকে পেমেন্টটা দাও, কাকে অ্যাপ্রোচ করবে? রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করবে, সেই ব্যাংকটাকে বলা হয় ক্লেমিং ব্যাংক। তাহলে ক্লেমিং ব্যাংক এমন একটা ব্যাংক যেই ব্যাংক অন বিহাফ অফ বেনিফিশিয়ারি রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছে ফান্ড ক্লেম করবে, তাকে বলা হয় ক্লেমিং ব্যাংক। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ক্লেমিং ব্যাংক কখনো ইস্যুইং ব্যাংকের কাছে ক্লেম করবে না, সে ক্লেম করবে রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছে। এক্সেপশনাল থিংস, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এটা, যে ক্লেমিং ব্যাংক কোন ব্যাংকের কাছে ফান্ড ক্লেম করবে, ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, ওই ব্যাংক, রিইম্বার্সমেন্ট ব্যাংক। আমাদের সবার তো এলসি মানে ইস্যুইং ব্যাংকের সকল দায়, সো সবাই চিন্তা করে যে না এটা ইস্যুইং ব্যাংকের কাছে, সো ইস্যুইং ব্যাংক উইল বি দ্য রেসপন্সিবল ফর দ্যাট ফান্ড। বাট আসলে এখানে ইস্যুইং ব্যাংক না, ক্লেমিং ব্যাংকের ক্লেমটা করবে রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছে। তাহলে ফর্মাল যদি আমি বলি, ক্লেমিং ব্যাংক বলতে কি বোঝায়, মানে ক্লেমিং ব্যাংক কি, মানে কি কি করে আসলে, তাহলে অ্যান্সারটা কি দিব আমরা? কেউ কি বলতে পারবেন? In case of confirm LC, on behalf of আমরা তো বলি এটা হচ্ছে beneficiary, কনফার্ম এলসির ক্ষেত্রে হয়, আর ফান্ডটা রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছে ফান্ডটা ক্লেম করতে হবে। ইয়া, জেসমিন আপু ইজ কারেক্ট। আর আমাদের আম, শাকিল ভাই যে অ্যান্সার বলেছেন, দ্যাট ইজ অলসো কারেক্ট, সো ক্লেমিং ব্যাংকের ইস্যুটা আমরা মোটামুটি কভার করলাম। 10টা পার্টি শেষ আমাদের আলোচনা, মোটামুটি 10টা পার্টি শেষ। কমপ্লাইং প্রেজেন্টেশন এডিশনালি শিখেছি, 11টা কাজ শেষ। এখন আমরা দুইটা ছোট্ট ভাই টপিকস একটা একটু। কোশ্চেন ছিল, জি, এই নমিনেটেড ব্যাংকই তো আপনার হচ্ছে কালেক্টিং ব্যাংক হতে পারে, এবং এই নমিনেটেড ব্যাংকই তো আপনার ডিসকাউন্টিং ব্যাংক হতে পারে। হ্যাঁ, নমিনেটেড ব্যাংক ক্লেমিং ব্যাংক হতে পারে, নমিনেটেড ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংক হতে পারে, কোনো সমস্যা নাই। একটা এবং এই নমিনেটেড ব্যাংক অ্যাডভাইজিং ব্যাংক হতে পারে, কোনো সমস্যা নেই। একটা ব্যাংক 4টা 5টা রোল প্লে করতে পারে, নো ইস্যুস। শুধুমাত্র সে যখন রোল প্লে করছে, সে তার রেসপেক্টিভ রোল প্লে করছে কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা অনেক সময় প্রশ্ন আসে যে বেনিফিশিয়ারি এই ব্যাংকে ডকুমেন্ট সাবমিট, এই ব্যাংক থেকে এলসি পেয়েছে এক্স ব্যাংক থেকে, আপনি ব্যাখ্যা করেন যে এক্স ব্যাংক কিভাবে কিভাবে ক্লেমিং ব্যাংক হিসেবে কাজ করবে, কিভাবে নেগোশিয়েটিং ব্যাংক হিসেবে কাজ করবে, কিভাবে নমিনেটেড ব্যাংক হিসেবে কাজ করবে, অথবা একটা ব্যাংক কি বেনিফিশিয়ারি সকল রোল প্লে করতে পারে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, পারে। প্রথমত, যদি অ্যাডভাইজিং ব্যাংক হতে হয় তাহলে সেটা বেনিফিশিয়ারি রিলেশনশিপের মধ্যে আছে কিনা, যদি থাকে অ্যাডভাইজিং ব্যাংক হলো। বেনিফিশিয়ারি যদি কমফোর্ট ফিল করে যে তার কাছে আমি ডকুমেন্ট সাবমিট করলে আই উইল সিকিউর, সে সেখানে ডকুমেন্ট সাবমিট করলে এক্স ব্যাংক উইল বি ট্রিটেড অ্যাজ নমিনেটেড ব্যাংক। যখন সে কমপ্লাইন্ট প্রেজেন্টেশন সাবমিট করবে, তার প্রি পারচেস ফান্ড দরকার, তখন সে সেই ব্যাংকে আবার বলতে পারে যে বন্ধু, ভাইয়া তোমার কাছে তো আমি ডকুমেন্ট সাবমিট করেছি, এখন ডকুমেন্ট ইজ ওকে, তাহলে তুমি আমাকে একটু পারচেস করো, আমার অ্যাকাউন্ট তোমার সাথে, আমার কি অন্য কোনো ব্যাংকের রিলেশনশিপ আছে কিনা, তুমি আমার বাড়িঘর সবকিছু জানো, অসুবিধা কি? সো ইট ইজ মোর কমফোর্টেবল ফর বেনিফিশিয়ারি অ্যান্ড অ্যাজ ওয়েল নমিনেটেড ব্যাংক যে তাকে ডিসকাউন্টিং করতে দেওয়া, কারণ তার মানে ফেমিলিয়ার জর্নালের মধ্যে সেই ব্যাংক। সো এক্স ব্যাংক নাও রিপিটেডলি প্লে রোল অ্যাজ এ নেগোশিয়েটিং ব্যাংক, সে যদি পারচেস করে। ওকে, ধরেন ইন 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 কানেকশন উইথ দিস এলসিটা কনফার্ম এলসি ছিল। এই অবস্থায় ইস্যুইং ব্যাংকের পার্সপেক্টিভে রিইম্বার্সমেন্ট ব্যাংকে অথরাইজেশন পাঠানো হলো, রিইম্বার্সমেন্ট ফান্ড রেডি করে রাখছে। এই অবস্থায় বেনিফিশিয়ারি এক্স ব্যাংকের কাছে গিয়ে বললো যে বন্ধু তুমি তো সব করলা, তাহলে তুমি একটু আমার কাছে রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছে আমার একটু ক্লেম করে ফান্ডটা নিয়ে আসো। এই এক্স ব্যাংক কি আবার রিইম্বার্সমেন্ট ক্লেম করলো,
ক্লেম করলো, তার মানে তখন সে আবার ক্লেমিং ব্যাংক হিসেবে রোল প্লে করলো। সো একটা সিঙ্গেল ব্যাংক সকল রোল প্লে করতে পারে, বাট সে যখন যেই রোল যেই অবস্থায় প্লে করে তখন তার নামটা সেভাবে বলতে হবে। যেমন আমি বললাম যে এক্স ব্যাংক ইজ বেনিফিশিয়ারি ব্যাংক, সো এক্স ব্যাংক রিইম্বার্সমেন্ট ব্যাংকের কাছ থেকে ফান্ড ক্লেম করলো। বলেন তো এই ব্যাংকটা কি ব্যাংক? আপনি যদি বলেন যে এক্স ব্যাংক তো বেনিফিশিয়ারির ব্যাংক, শুরু থেকে পড়ে আসছে এটা অ্যাডভাইজিং ব্যাংক, সো আমি অ্যাডভাইজিং ব্যাংক বললাম, অ্যান্সার ইজ কারেক্ট। বাট ওই রুলে কিন্তু সে অ্যাডভাইজিং ব্যাংক না, ওই রুলে সে ক্লেমিং ব্যাংক। সো কেয়ারফুল থাকতে হবে তার রোলটা কোনটা। ওই রোলে তার নামটা কিন্তু প্রতিনিয়ত গিরগিটির মতো চেঞ্জ হয়, যে তার নাম অ্যাডভাইজিং ব্যাংক, তার নাম নমিনেটেড ব্যাংক, তার নাম নেগোশিয়েটিং ব্যাংক, তার নাম ক্লেমিং ব্যাংক। বাট ইট ইজ নট লিমিট টু দ্যাট যে একটা ব্যাংকে সকল রোল প্লে করতে পারে। বেনিফিশিয়ারি যদি মনে করে যে না, এলসি যে ব্যাংক থেকে পেয়েছি সেখানে আমি ডকুমেন্ট সাবমিট করবো না, অন্য ব্যাংকে পাঠাবো, ওকে, অন্য ব্যাংক তখন নমিনেটেড ব্যাংক হয়ে যাবে। আবার যদি মনে করে যে না, এই ব্যাংকে আমি নেগোশিয়েট করবো না, অন্য ব্যাংকে করবো, তখন নতুন ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংক হবে। আবার যখন ক্লেম করবে যে না, এই ব্যাংকে ক্লেম করবো না, আমি এই ব্যাংকের মাধ্যমে ক্লেম করবো, তখন সে ক্লেমিং ব্যাংক হবে। নো ইস্যুস। ডিফারেন্ট হতে পারে, একটা সিঙ্গেল ব্যাংকও হতে পারে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট দুইটা ছোট্ট ইস্যুস আলোচনা করব। একটা হচ্ছে ব্যাংকিং ডে বলতে একটা জিনিস আছে, যেটা এই টপিকসটা আপনাদের পরীক্ষায় আসে। ব্যাংকিং ডে বলতে কি বোঝায়? ব্যাংকিং ডে হচ্ছে যেই দিন লেটার অফ ক্রেডিট যে ডিভিশন প্রসেস করে সেই ডিভিশনটা ওপেন থাকে, সেটাকে বলা হয় ব্যাংকিং ডে। মানে আমাদের দেশে যদি আমি আলোচনা করি, আমাদের দেশে ফ্রাইডে স্যাটারডে সাধারণত ব্যাংক বন্ধ থাকে। সো ফ্রাইডে স্যাটারডে আমাদের দেশের ব্যাংকিং ডে না, আমাদের দেশের ব্যাংকিং ডে হচ্ছে রবি থেকে বৃহস্পতি ব্যাংকিং ডে। ইন দ্য মেন টাইম রবি থেকে বৃহস্পতিবারে যদি কোনো দিন ব্যাংক বন্ধ থাকে, তাহলে সেই দিনটাও আমাদের ব্যাংকিং ডে হিসেবে ট্রিট হবে না। সো ব্যাংকিং ডে হচ্ছে আমাদের দেশের জন্য কমন, ব্যাংক খোলা থাকে, সকল ডিভিশন সহ ব্যাংক খোলা থাকে যেই দিন, সেই দিনটাকে আমরা বলবো ব্যাংকিং ডে। দুই নাম্বার আরেকটা জিনিস আছে যে একটা এখন আমরা ফাইনাল টোনে যাব। ফাইনাল টোনটা হচ্ছে এত কিছু পড়লাম, লেটার অফ ক্রেডিট বলতে কি বোঝায় সেটা তো পড়ি নাই। হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট, এটা তো সবার আগে আসবে। এটা আমরা এইখানে অনেক বড়, এই ডেফিনেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন, আমরা আসলে এই ডেফিনেশনটাকে একটু ছোট করে পড়বো। হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? লেটার অফ ক্রেডিট হচ্ছে, আমরা এখন মোটামুটি ধারণা হয়ে গেছে, একটা ওয়ার্ড ছাড়া আমাদের মোটামুটি লেটার অফ ক্রেডিটের ধারণা হয়ে গেছে। লেটার অফ ক্রেডিট ইজ অ্যান ইররিভোকেবল আন্ডারটেকিং। এটা হচ্ছে একটা ইররিভোকেবল আন্ডারটেকিং, কারণ এটা খুব সহজে পরিবর্তন করা যায় না। তাহলে লেটার অফ ক্রেডিট ইজ অ্যান ইররিভোকেবল আন্ডারটেকিং গিভেন বাই দ্য ইস্যুইং ব্যাংক টু দ্য বেনিফিশিয়ারি। ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারিকে দেয়, কি দেয়? টু অনার এ কমপ্লাইং প্রেজেন্টেশন। তাহলে ডেফিনেশনটা যদি আমরা ফর্মালি লিখি, যে ডেফিনেশনটা যদি আমরা ফর্মালি লিখি, ডেফিনেশনটা হচ্ছে লেটার অফ ক্রেডিট ইজ অ্যান ইররিভোকেবল আন্ডারটেকিং, প্রথম পার্ট, গিভেন বাই দ্য ইস্যুইং ব্যাংক টু বেনিফিশিয়ারি, সেকেন্ড পার্ট, টু অনার এ কমপ্লাইং প্রেজেন্টেশন। একটা কমপ্লাইং প্রেজেন্টেশন অনার করার আন্ডারটেকিংকে বলা হয় লেটার অফ ক্রেডিট। এই ডেফিনেশনে লেটার অফ ক্রেডিট ইজ অ্যান ইররিভোকেবল আন্ডারটেকিং এটা আমরা জানি, কারণ লেটার অফ ক্রেডিট খুব সহজে পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে গেলে সেটা যতগুলি পার্টি আছে ততগুলি পার্টির মাধ্যমে সেটা পরিবর্তন করতে হয়। ইররিভোকেবল আন্ডারটেকিং এটুকু গেল। সেকেন্ড হচ্ছে লেটার অফ ক্রেডিটটা, এই ইররিভোকেবল আন্ডারটেকিংটা কে দেয়? ইস্যুইং ব্যাংক দেয় বেনিফিশিয়ারিকে, এটাও আমি বুঝতে পেরেছি। কি কি বলে সেখানে? সেখানে সে বলে টু অনার এ প্রেজেন্টেশন, এ কমপ্লাইং প্রেজেন্টেশন। যে তুমি যদি কমপ্লাইং প্রেজেন্টেশন একটু আগে আমি পড়ে আসছি, যে লেটার এলসি, ইউসিপি এবং আইএসবিপির সকল নিয়ম অনুযায়ী যদি কোনো ডকুমেন্ট সাবমিট করা হয় তাহলে তাকে কমপ্লাইং প্রেজেন্টেশন বলা হয়। সো তুমি যদি এলসি, ইউসিপি এবং আইএসবিপির নিয়ম অনুযায়ী কোনো ডকুমেন্ট সাবমিট করো, তাহলে আমি তোমার ওই ডকুমেন্টটা অনার করব। হোয়াট ডাজ মিন অনার? অনার বলতে কি বোঝায়? অনার বলতে বোঝায় যে আমি তোমার ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করব এবং এটা যদি রিলেভেন্ট ফিল্ডে যা বলা আছে আমি সে অনুযায়ী রোল প্লে করব। মানে ইন্টারন্যাশনাল ট্রেডে লেটার অফ ক্রেডিটে সাধারণত সাধারণত তিন ধরনের অনার ফ্যাসিলিটিস থাকে। একটা হচ্ছে সাইট এলসি, যদি নগদ এলসি হয় তাহলে আমি অনার করা মানে ডকুমেন্টটা আমি পাবো, আমি ডকুমেন্টটা যদি কমপ্লাইন্ট প্রেজেন্টেশন হয় আমি তোমাকে পেমেন্ট করে দিব। সাইট এলসির ক্ষেত্রে অনার মানে সাথে সাথে পেমেন্ট করে মাথা, সাইট মানে দেখা, দেখা মাত্র পেমেন্ট করা। যদি ডেফার্ড এলসি হয়, ডেফার্ড এলসি মানে হচ্ছে বাকির এলসি, মানে বাকিতে পেমেন্ট করব।
তাহলে অনার মানে হবে আমি তোমার যখন এলসির কন্ডিশন আসবে ডেফার্ড এলসি, তখন আমি এলসির কন্ডিশন অনুযায়ী তোমাকে একটা অ্যাকসেপ্টেন্স দিব। মানে আমি তোমাকে বলবো যে তোমার ডকুমেন্ট আমি পেয়েছি এবং এটা আমার কাছে অ্যাকসেপ্টেড, আমি তোমার পেমেন্টটা 90 দিন পরে অমুক তারিখে দিব। যেহেতু এটা ডেফার্ড এলসি, কন্ডিশনই 90 দিন পরে পেমেন্ট দেওয়ার, আমি আপনার তোমাকে অ্যাকনলেজ করবো যে 90 দিন পরে তোমাকে পেমেন্ট দিব। সো এটা অনার। আবার অনেক ডকুমেন্ট আসে অ্যাকসেপ্টেড ডকুমেন্টও থাকে। অ্যাকসেপ্টেন্স বা অ্যাকসেপ্টেড ডকুমেন্ট মানে হচ্ছে যে সকল ডকুমেন্ট লাইক অ্যাজ ডেফার্ড, এটাও বাকি, বাট এখানে একটা এডিশনাল কন্ডিশন থাকে যে সেখানে বিল অফ এক্সচেঞ্জটা ডকুমেন্টে অবশ্যই পয়েন্ট আউট করা থাকে, দেওয়া থাকে। সো বিল অফ এক্সচেঞ্জ সহ যখন কোনো ডকুমেন্ট আসে, তখন সেই ডকুমেন্টে বিল অফ এক্সচেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করব এবং ডিফার্ড পেমেন্টের মতো আমি ওই বেনিফিশিয়ারিকে একটা মেসেজ দিব যে তোমার বিল অফ এক্সচেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং তোমার ডকুমেন্টের পেমেন্টটা আমি 90 ডেজ পরে দিব। এটাও অনার। সো অনার তিন রকম। সাইট এলসির ক্ষেত্রে ডকুমেন্ট আসার সাথে সাথে পেমেন্ট করে দেওয়া মানে হচ্ছে সাইট। সাইট এলসির ক্ষেত্রে অনার হচ্ছে আপনার ডকুমেন্টটা পাওয়া মাত্র পেমেন্ট দেওয়া। ডেফার্ড এলসির ক্ষেত্রে অনার মানে আপনি তাদেরকে অ্যাকসেপ্টেন্স দিবেন যে তোমার ডকুমেন্ট আমি অ্যাকসেপ্ট করেছি, অন ম্যাচুরিটিতে আমি তোমাকে পেমেন্ট দিব। অ্যাকসেপ্টেড বিল যেটা, অ্যাকসেপ্টেন্স দেওয়া যেটাকে বলে, অ্যাকসেপ্টেড পেমেন্টের ক্ষেত্রে আমি ওকে কনফার্ম করবো যে তোমার বিল অফ এক্সচেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং অন ম্যাচুরিটিতে 90 ডেজ পরে আমি তোমাকে পেমেন্ট দিব। সো অনার তিন রকম, সাইটের ক্ষেত্রে, ডেফার্ডের ক্ষেত্রে এবং অ্যাকসেপ্টেড বিলের ক্ষেত্রে তিনটা প্যাটার্ন দিয়ে অনার করা হয়। সো অনার কথাটা আমরা বুঝতে পেরেছি। এবার এখানে আমাদের আরেকটা এডিশনাল কথা অ্যাড হলো, সেটা হচ্ছে ডেফার্ড পেমেন্ট এবং অ্যাকসেপ্টেড পেমেন্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ ডেফার্ড এলসি এবং অ্যাকসেপ্টেড এলসির মধ্যে পার্থক্য কি, যদি পরীক্ষায় প্রশ্ন এরকম আসে। পার্থক্যটা এমসিকিউতে আসে। পার্থক্য হচ্ছে ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জের প্রয়োজন হয় না। দুইটার মধ্যে কমন ইস্যু হচ্ছে দুইটাই বাকিতে। টেনোরটা কি হবে এটা রেগুলেশনস বলে, কখনো 90 ডেজ, 180 ডেজ, 360 ডেজ টেনোর হতে পারে, এতদিনের বাকি ফ্যাসিলিটিস নিতে পারে। বাট ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ডেফার্ড পেমেন্টে কোনো বিল অফ এক্সচেঞ্জ সাবমিট করার ম্যান্ডেটরি রেগুলেশনস নাই, সাবমিট করার দরকার হয় না। অ্যাকসেপ্টেড বিলের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ সাবমিট করতে হয়। সো অ্যাকসেপ্টেন্টে যখন বিল অফ এক্সচেঞ্জ সাবমিট করে, সেটা যখন অ্যাকসেপ্ট করে, এটা রেগুলেটরি বাইন্ডিংসটা একটু স্ট্রং হয়। হাউএভার বিল অফ এক্সচেঞ্জ যখন কোনো একটা ডকুমেন্টে দেওয়া হয়, বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করার ক্ষেত্রে সেখানে কিন্তু স্ট্যাম্প লাগানোর রেগুলেশনস রয়েছে। আমাদের রেগুলেশনসও স্ট্যাম্প লাগানোর রেগুলেশনস আছে। আমাদের 0.02% করে বিল ভ্যালু মানে স্ট্যাম্প লাগানোর কথা বলা আছে। আমাদের জানি না লোকাল ব্যাঙ্কগুলি এটা খুব বেশি ফলো করে না, বাট আমাদের স্ট্যাম্প অ্যাক্টে কিন্তু এটা বলা আছে যে বিল অফ এক্সচেঞ্জে 0.02% পার্সেন্ট করে স্ট্যাম্প লাগানোর দরকার আছে। সো অনেক ব্যাংক এই বিল অফ এক্সচেঞ্জের এই স্ট্যাম্পের ইস্যুটাকে অ্যাভয়েড করার জন্য অ্যাকসেপ্টেড বিলের দিকে যায় না, ডেফার্ড বিল দিয়েই তাদের কাজ শেষ করে ফেলে। সো অনার মানে আমি বুঝতে পারছি, অনার মানে তিনটা, একটা হচ্ছে সাইট, ডেফার্ড এবং অ্যাকসেপ্টেড পেমেন্ট। সাইট হচ্ছে ডকুমেন্ট আসার সাথে 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 কমপ্লাইং প্রেজেন্টেশন হলে পেমেন্ট দিয়ে দেওয়া। ডেফার্ড হচ্ছে ডকুমেন্ট আসার সাথে সাথে কমপ্লাইং প্রেজেন্টেশন হলে যে ব্যাংক থেকে ডকুমেন্ট আসছে তাকে একটা অ্যাকসেপ্টেন্স দেওয়া যে এত তারিখে তোমার পেমেন্ট আমি দিয়ে দিলাম, তার মানে ডকুমেন্ট আমি অ্যাকসেপ্ট করেছি। এবং অন ম্যাচুরিটি যেদিন আসবে সেদিন পেমেন্ট দিয়ে দেওয়া। অ্যাকসেপ্টেড বিল মানে হচ্ছে আমি তোমার বিল অফ এক্সচেঞ্জ যেটা পেয়েছি সেটা অ্যাকসেপ্ট করেছি এবং একটা অ্যাকসেপ্টেন্স দিয়ে দিব লাইক অ্যাজ ডেফার্ড পেমেন্ট, এবং অন ম্যাচুরিটিতে তাকে আমি পেমেন্ট দিয়ে দিব। ডেফার্ড পেমেন্ট এবং অ্যাকসেপ্টেন্সের মধ্যে মূল পার্থক্য হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ জনিত ইস্যু। সো হোয়াট ইজ অনার? কেউ কি বলতে পারবেন অনার মানে কি? হোয়াট ইজ অনার? অনার মানে কয়টা জিনিস? অনার করা মানে কয়টা জিনিস? তিনটা, কি কি? সাইট এলস, ডেফার্ড আর অ্যাকসেপ্টেড বিল। ওকে, তিনটা মানে কি কি? সাইটের সাইট ক্ষেত্রে এলসি হচ্ছে ডকুমেন্ট মানে পাওয়ার পর পরে পেমেন্ট আমরা দিয়ে দেবো। ওকে আর ডেফার্ড এলসি আমরা বাকিতে দেবো একটা অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে, তার একটা 90 দিন পরে বা 180 ডেজ বা 360 ডেজ পরে আমরা পেমেন্টটা দিব। ওকে আর অ্যাকসেপ্টেড বিল হচ্ছে ওটার অবশ্যই বিল অফ এক্সচেঞ্জ থাকতে হবে এবং সেটারও একটা অ্যাকসেপ্টেন্স আমরা দিব, সেটাও একটা নির্দিষ্ট ম্যাচুরিটি পিরিয়ডের পরে আমরা পেমেন্টটা দিব। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট, কমপ্লিট অ্যান্সার, কমপ্লিট অ্যান্সার, থ্যাংক ইউ। হুম, হুম, হুম। ফাইনালি লেটার অফ ক্রেডিট আমরা আলোচনা করেছি। এখানে
এমন কেউ আছেন যিনি এখনো পর্যন্ত সরব হননি, কোনো কথা বলেন নাই, তার জন্য এই কোয়েশ্চেন্স। হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? লেটার অফ ক্রেডিট বলতে কি বোঝায়? এই ডেফিনেশনটা বলি নাই, এত এগারা বেগারা কঠিন ডেফিনেশনটা আমরা বলি নাই। আমরা বলছি একটু সোজা ডেফিনেশন, যে লেটার অফ ক্রেডিট, তিনটা কথা বলেছি আমি, চারটা কথা আসে লেটার অফ ক্রেডিট। প্রথম হচ্ছে লেটার অফ ক্রেডিট ইজ অ্যান ইররিভোকেবল আন্ডারটেকিং। 2 নম্বর হচ্ছে কে কাকে দেয়, গিভেন বাই দ্য ইস্যুইং ব্যাংক টু বেনিফিশিয়ারি, ইস্যুইং ব্যাংক দিবে বেনিফিশিয়ারির কাছে। কি বলে? আমি অনার করব, টু অনার এ কমপ্লাইন্ট প্রেজেন্টেশন। সো লেটার অফ ক্রেডিট পরীক্ষা যদি আসে এটাই লিখবেন, এই এত মানে এই ফর্মেটিভ লেটার টেটার এগুলি লেখার দরকার নাই। যতবার আপনার লেটার অফ ক্রেডিটে কোনো ভাইভাতে জিজ্ঞেস করবে এটা বলবেন, কোনো জায়গায় লিখতে বলবে এটা বলবেন, অন্য কোনো জায়গায় এক্সপ্রেস করতে বলবেন এটা বলবেন। লেটার অফ ক্রেডিট ইজ অ্যান ইররিভোকেবল আন্ডারটেকিং given by the issuing bank to beneficiary to honor a complying presentation. অনারটা এখন জানি, রিদম ফিডব্যাক জানি, কমপ্লাইং প্রেজেন্টেশন জানি, ইররিভোকেবল কথাটার মানে জানি, ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারিকে দিচ্ছে এটাও জানি। সো পারফেক্টলি ক্রেডিটের ডেফিনেশনটা আমরা কভার করলাম। কেউ একজন একটু বলেন, নতুন হলে একটু সুবিধা হয় আর কি। হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? কে বলবেন? ভাইয়া, শিওর 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 আপু। হ্যাঁ, এলসি is an irrevocable undertaking given by the issuing bank to beneficiary to honor a compliant presentation. ভেরি গুড, 6-7টা ওয়ার্ড, পারফেক্ট ডেফিনেশন। লেটার অফ ক্রেডিটের এই যে পার্টিজের আলোচনাটা খুবই ক্রুশিয়াল। কত দিকে আমরা মুভ করেছি দেখেন, কতগুলি জিনিস আমরা এইখান থেকে শিখেছি। মানে আজকের ক্লাসের টপিকসগুলি যদি আমি প্রথমে সিরিয়াল বলি, ইম্পোর্টার 1 নাম্বার, এক্সপোর্টার 2 নাম্বার, ইস্যুইং ব্যাংক 3 নাম্বার, অ্যাডভাইজিং ব্যাংক 4 নাম্বার, আরএমএ 5 নাম্বার, সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক 6 নাম্বার, নমিনেটেড ব্যাংক 7 নাম্বার, কনফার্মিং ব্যাংক 8 নাম্বার। কনফার্মেশনও একটা ওয়ার্ড আছে, কনফার্মিং ব্যাংক যে আন্ডারটেকিংটা দেয় সেটাকে কনফার্মেশন বলে। কনফার্মেশন 9 নাম্বার, রিইনভার্সমেন্ট ব্যাংক 10 নাম্বার, নষ্ট অ্যাকাউন্ট 11 নাম্বার। কারণ রিইনভার্সমেন্ট ব্যাংক ইস্যুইং ব্যাংকের সাথে রিইনভার্সমেন্ট ব্যাংকের রিলেশনশিপটাকে বলে নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করা। নষ্ট অ্যাকাউন্ট 11 নাম্বার। নেগোশিয়েটিং 12 নাম্বার। নেগোশিয়েটিং এর মধ্যে এসে 3টা কন্ডিশনকে আমি আবার ডিপলি আলোচনা করেছি। 11 নাম্বার, 12 নাম্বার নেগোশিয়েটিং ব্যাংক, 12 নাম্বার ক্লেমিং ব্যাংক, 13 নাম্বার। এই জিনিসগুলিকে এক্সপার্টাইজ করার জন্য আমরা পড়েছি ক্রেডিটের ডেফিনেশন, সুন্দর করে পড়েছি হোয়াট ইজ ক্রেডিট, 14 নাম্বার। ক্রেডিটের ডেফিনেশনের পাশাপাশি হোয়াট ইজ কমপ্লাইং প্রেজেন্টেশন, 15 নাম্বার। হোয়াট ইজ অনার, 16 নাম্বার। অ্যান্ড ফাইনালি আমরা পড়েছি হোয়াট ইজ ব্যাংকিং ডে, 17 নাম্বার। এই 17টা কনসেপ্ট আজকের ক্লাসে। আজকের ক্লাসটা খুবই ক্রুশিয়াল, বিকজ একটা লেটার অফ ক্রেডিটের ফ্লো চার্টটা পুরোপুরি মাথায় নেওয়ার জন্য এর চেয়ে মানে ইজি মেথড আর নাই। সো রিকোয়েস্টেড এভরিওয়ান যে সবাই আবার একটু লেকচারটা শুনবেন, শুনলে আপনাদের জন্য মানে লেটার অফ ক্রেডিটের টোটাল প্রসেসটা খুব সহজে আপনার মাথায় ক্যাচ করবে। যারা মানে আমাদের এখানে ইউসিপিটা পুরোটা মার্ক করা আছে, আমার কাছে মনে হচ্ছে যে যারা আমি গ্রুপে দিয়ে দেই, বিশেষ করে আপকামিং এক্সাম যারা আছে তারা একটু গো থ্রু করলে আপনাদের জন্য ভালো হবে, স্পেশালি এভিপি টাইপের এক্সামের জন্য একটু গো থ্রু করলে আপনাদের জন্য এটা ইজিয়ার হবে। আর আমরা নেক্সট ক্লাসটা অর্থাৎ টুমোরো, আগামীকালকে আমাদের ক্লাস আছে। সবাই এনশিওর করবেন আজকের ক্লাসটা রেকর্ডিং শুনেছেন সবাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আগামীকালকে আমরা টাইপস অফ লেটার অফ ক্রেডিট পড়বো। টাইপস অফ লেটার অফ ক্রেডিট থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে মাস্ট। আর আজকের যে ক্লাস ছিল সেই ক্লাস থেকেও পরীক্ষায় প্রশ্ন থাকবে মাস্ট। সো দিস 2 ক্লাস আর খুব ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে আমরা লেটার অফ ক্রেডিট, কমপ্লাইং প্রেজেন্টেশন, ডিসক্রিপেন্সি, তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের ফাইন্যান্সিং, টোটাল ইম্পোর্ট এক্সপোর্টের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলি যেগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব, যেটা সেটা বেসড অন টুডে অ্যান্ড টুমোরোর ক্লাস। সো এই 2টা ক্লাস আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সবাই আগামীকালকের ক্লাসে জয়েন করার আগে আজকের ক্লাসের রেকর্ডিংটা মিনিমাম আরেকবার শুনবেন। থ্যাংক ইউ। ভাইয়া, আহ, জি। আমার ওই যে আগের ক্লাসের আর কি জিবি এর ওই যে অ্যাক্ট গুলোতে যে একটা সামারি করেছে,
লোকাল গাইডলাইন্স গুলি বেশি ইম্পর্টেন্ট আমাদের আমাদের ট্রেড প্র্যাকটিসের জন্য, বিশেষ করে আইপিও, তারপর এক্সপোর্ট পলিসি, তারপর জিএফএটি ভলিউম 1 ভলিউম 2 এবং ফেরা 1947, অথবা সাবসিকুয়েন্ট যে রুলসগুলি আছে সেগুলি সেগুলি যদি সেগুলির একটা ক্লাস আমরা অ্যারেঞ্জ করছি। জাস্ট আমি একটু এই অ্যারেঞ্জমেন্টটা করব নেক্সট উইকে শনিবারে, মানে আপনাদের ওই অ্যারেঞ্জমেন্টটা থাকবে 30 বা 31 তারিখে। কারণ আমি আই বিলিভ যে আগামীকালকে এবং পরের উইকের প্রথম ক্লাসে আমরা রুডিমেন্টারি ইস্যুসগুলি ট্রেডের শেষ হয়ে যাবে, দেন আমরা ওই ক্লাসটা থ্রু করব। একটা ক্লাস আমরা রাখছি শুধুমাত্র লোকাল রেগুলেশনস যেগুলি আছে, ইন্টারন্যাশনাল রেগুলেশনস না, লোকাল রেগুলেশনস এর সকল কাভারেজ। আরেকটা থ্যাংক ইউ ক্লাস স্যার। রাখবো আমরা ফরেন ট্রেডের সার্কুলার বেস একটা ক্লাস রাখবো। এই দুইটা ক্লাস আপনাদের ম্যান্ডেটরি থাকবে। যারা ভাইভা তাদের জন্য খুব জরুরি ওই দুইটা ক্লাস, যারা ভাইভাতে অ্যাটেন্ড করবেন বা ভাইভা রিলেটেড ইস্যুস থাকবেন, ওই দুইটা ক্লাস আপনাদের জন্য এই জরুরি। জন্য তো ভাইয়া যদি একটু তাড়াতাড়ি করতেন এই ক্লাসটা। নতুন তাড়াতাড়ি আমাকে একটু বেসটা দিয়ে তারপরে যেতে হবে আপু। এটা মানে আচ্ছা এই উইকে হয়তো হবে না, আগামী উইকে শনিবারে আমরা লোকাল রেগুলেশনসটা শনিবারে নিব। জি জি ভাইয়া, শনিবারে করলেও হবে। ঠিক আছে। জি।